আমার ভালো লাগতেছে। ওকে ফাইন, আমি চাই যে তুমি খুব কমফোর্টলি এবং খুব রিল্যাক্সলি আজকের এই গল্পটা বলো, বিকজ ইউ আর মাই ইয়াঙ্গার সিস্টার রাইট নাও। সো আরামসে বলো, হ্যাঁ, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আচ্ছা, আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু ইসলামিক, মানে পর্দা, কোরআন পড়া এগুলো অনেক পছন্দ করেন। মাশাআল্লাহ। তো ছোটবেলা থেকেই আর কি আমি ওইভাবেই বড় হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা অনেক রাগী। সে হচ্ছে এমনও দিন গেছে যে আমি নামাজ পড়তেছি, আমার সিজদাটা হয় নাই, সে সিজদার মধ্যে মারা শুরু করছে। মানে আমি ছোটবেলা থেকেই তার কাছে আর কি মানে একটা মানে ইয়া লাগতো যে আমি কিছু করতেছি, আমার গায়ে হাত তুলতেছে। তুমি কি আমাকে ঘটনাটা বলতে পারো কিনা, মানে ছোটবেলার কোনো ঘটনায় তুমি কষ্ট পেয়েছো বলে তুমি হয়তো ভাবে বলছো, ঠিক আছে। তার আগে যদি আমি একটু ছোট ছোট করে জানি, মানে তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন। 2 বোন। তুমি কি বড় না ছোট? আমি সবার বড়। তুমি সবার বড়। বাবা কি করেন তোমার? আমার বাবা হচ্ছে ড্রাইভিং চাকরি করেন। ড্রাইভিং এর চাকরি করেন, আচ্ছা। এবং তোমরা, আমি যত জানি যে তুমি ঢাকাতেই বসবাস করছো বা ঢাকার লোকাল, যেটাই বলি না কেন, মোটামুটি অবস্থা সম্পন্ন একটা পরিবার, ঠিক আছে। তো এই যে নামাজের মধ্যেই তোমার গায়ে হাত তুলছে, এটা কত বছর বয়সের ঘটনা? এটা হচ্ছে আমি নামাজ শুরু করি 4 বছর থেকে। 4 বছর বয়স থেকে। তো খুব রাগী, এবং এটা কি জন্য হলো? তোমার কোনো ঘটনা কি মনে পড়ে যে এই নামাজের ভিতরে ঘটনা বা অন্য কোনো ঘটনা যে কারণে তোমার গায়ে হাত তুলছে? আমার গায়ে হাত তুলতেছে সামান্য কিছু বিষয়, আমি এই কাজটা করতেছি, এটা হয় নাই, বা এভাবেও বলতে পারে যে মা তুমি এটা করো না, এইভাবে করো। মানে মুখে বলার আগে মানে হাত চলে আসতো। মাও কি গায়ে হাত তুলতো? মা গায়ে হাত তুলতো, কিন্তু আমি বলবো আমার মা সেই হিসেবে আমার বাবা থেকে আমার মা বেটার ছিল। আচ্ছা। কিন্তু তারপরও আমার বাবার প্রতি একটা অন্যরকম একটা টান ছিল। মানে সবসময় ছোটবেলা থেকে আব্বু আম্মুর যদি ঝগড়া লাগতো তাহলে দেখা যেত যে আম্মুর সাপোর্ট আমি টানতেছি না, কিন্তু আম্মুর এখানে কোনো দোষ নাই, সব দোষ বাবার। মানে বাবাকে বেশি পছন্দ? হ্যাঁ, বাবাকে বেশি পছন্দ করে, যত মারতো তারপরও মেয়েরা কেন জানি বাবাকে বেশি পছন্দ করে। আমি তখন শরীর সরে শিখি, মাত্র 4 বছর বয়স। সে আমাকে হঠাৎ পড়াইতে বসে অনেক মারধর করে, মানে অনেক মারে। আমি ছোটবেলা থেকে এমনও দিন গেছে যে আমার দাদির সাথে আমার বাবার লাগছে, উল্টা এসে আমাকে মারতেছে, মানে এরকম একটা পরিস্থিতি। আচ্ছা। তো এরকম করতে করতে যায়, তো আমার 4 বছর বয়সের একটা কাহিনী, সেটা হচ্ছে একদিন তখন তো অনেক ঘন ঘন কারেন্ট যেত। তো আমাদের বাসাটা এরকম ছিল যে বাথরুমের সাথে বাঁশঝাড় ছিল, জাম গাছ ছিল। তো ছোটবেলা থেকে ওইখানে বাথরুমে যেতে অনেক ভয় পাইতাম। তো মা আম্মুকে বলতেছে, আম্মু আমি একটু বাথরুমে যাব, একটু চলো আমার সাথে। আম্মু বলতেছে একা একা যায় অভ্যাস করো, আমি যাইতে পারবো না, বড় হইতেছো না তুমি। তো আম্মুর কথা শুই না, আম্মুকে অনেক রিকোয়েস্ট করছে, গেল না। তারপর হচ্ছে আমার চাচিদের বললাম, দাদিকে বললাম, তারা কি হয়ে যাবে না, সবাই বসে গল্প করতেছে। তো আমাদের বাসায় একজন ভাড়া থাকতো, তাকে আমরা দাদু বলে ডাকতাম। তো আমি তাকে যে বলতেছি, তার তখন নতুন আসছে, মানে আমাদের বাসায় ভাড়া নতুন আসছে। আমি বলতেছি যে দাদু আপনি একটু আমি একটু টয়লেটে যাবো, আপনি একটু যেয়ে দাঁড়াবেন। সে আমাকে বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে আসো। ওনার কাছে গিয়ে বসছি, মানে সে আমার সাথে এক ধরনের একটা খারাপ আচরণ করছে। তখন আমি বুঝতে পারিনি জিনিসটা, আমি ভাবছি যে সে আমার সাথে আমাকে আদর করতেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আমার অনেক কষ্ট হইতেছিল, আমি এই জিনিসটা বুঝতে পারছি। তারপর আমি তোমার যদি সময় লাগে, এবং আমি তোমাকে বলি যে তুমি আজকে যতক্ষণ আমার সঙ্গে আছো, হ্যাঁ, রেডিওতে যতক্ষণ তুমি তোমার এই গল্পটা বলবা, তোমার এটা চিন্তা করা উচিত, মানে দরকার নাই তুমি কাঁদলে মানুষ কি মনে করবে, তোমার এটা বললে মানুষ কি মনে করবে, ওই জিনিসটা তুমি আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তুমি মন খুলে বলো। আমি চাই যে আজকে 2 ঘন্টা পরে তুমি একদম একটু হলেও রিল্যাক্স হও, কজ আমি তোমার স্টোরিটা জানি, অ্যান্ড উইচ ইজ ভেরি ফিয়ারফুল। এবং আমার মনে হয় যে আমি বারবারই বলছি, আমার ইন্টারাপশন একটু ক্ষমাযোগ্য দেখবেন, কারণ আমি এরপরে গিয়ে কোনো কথা বলবো না, আমি শুনবো শুধু, কারণ আমি জানি বলে আপনাদেরকে বলছি। বিশেষ করে টিনেজার ছেলেমেয়ে যারা আছে, এবং যদি বাবা মা কেউ শুনে থাকেন, তাহলে অন্তত আজকের এপিসোডটা তাদেরকে বলুন শোনার জন্যে, কারণ আজকের এপিসোডটা তাদের অনেকেরই জীবন পরিবর্তন করে দেবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ আয়েশা বলো। তারপর হচ্ছে বাসায় এসে পড়ে আমি জিনিসটা কাউকে বলি না, কাউকেই না। আমি এতটুকু ভাবছি, আমি আমার মার কাছে ছোটবেলা থেকে সব রকম কথা শেয়ার করি, কিন্তু তারপর আমি মাকে বলি নাই। কিন্তু আমি ভাবছি যে এরকম একটা জিনিস থাক, বলার কি দরকার, হয়তো বা জিনিসটা অনেক খারাপ। আমার কাছে তখন মনে হয়েছে জিনিসটা খারাপ, আমি তারপরও বলি নাই। তো একদিন হচ্ছে আমি ক্লাস 4-এর আমি মাদ্রাসায় পড়তাম। তো 4-এ আমার আম্মু আর কি প্ল্যান করলো যে আমাকে স্কুলে ভর্তি করবে মাদ্রাসা থেকে। তো স্কুলে ভর্তি হলাম,
রেজাল্ট ভালো ছিল, আমার আম্মু এমনি আমার ছোট বোনের থেকে আমাকে খুবই আদর করতো। আর সবচেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে একদম অসুস্থ মানে আমার জন্ম হয়েছে অসুস্থভাবে, এই জন্য আমার মা আমাকে অনেক আদর করতো বিশেষ করে। আর আমার মার আমাকে নিয়ে অনেক আশা ছিল যে আমার বড় মেয়েটার ব্রেন ভালো, আমার বোনটার ব্রেনটা একটু মানে ড্যাম, আমার ব্রেনটা একটু ভালো। তো আমার মার অনেক আশা ছিল আমার মেয়েটা এত বড় হবে, এই আশা নিয়ে সে স্কুলে ভর্তি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার বাবা আমার মাকে অনেক নির্যাতন করতো, অনেক টর্চার করতো। এমনও একদিন গেছে যে আমি আমার চাচাতো বোনের সাথে আমার একটা কলম নিয়ে লাগছে, মানে আমার ফুপ্পি 2টা কলম পাঠিয়েছে, 2টা কলম 2 রকম, 2টার কোয়ালিটি 2 রকম। তো আমার বাবা আয়সা ওকে একটা কলম দিছে, তো আমি পরে জানতে পারি যে আমার ফুপ্পি ওকে কলম দিছে। তো আমি বলি যে তোমাকে তো কলম দিছে, তাহলে তুমি আমার কলমটা, ছোট ছিলাম, তোমার কলমটা আমাকে দিয়ে দাও, আমি যেটা তোমাকে দিছি সেটা তুমি আমাকে দিয়ে দাও। তো সেই ব্যাপারটা আমার যে চাচা তার কানে চলে যায়। সে করে কি কলমগুলা নিয়ে এসে মানে উড়া টুরা মেরে ফালায় দিয়ে বলতেছে তোদের কলম তুই রাখ। আচ্ছা। তো আমার মা তখন বলে যে আপনি কেন এমন করতেছেন, ও তো ছোট মানুষ, বলতেই পারে, এই ব্যাপারটা নিয়ে আপনি এইভাবে কেন রিয়েক্ট করবেন। সেই দিন আমার চাচা আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আচ্ছা। তো বলার পর ওই দিন থেকে আমাদের তাদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে যদি আমার ওই চাচাতো বোন যে কাপড় পরতো আমিও ঠিক সেই কাপড়ই পরতাম, মানে এত ভালো একটা সম্পর্ক ছিল। ওই দিন থেকে সব শেষ হয়ে যায়। সেই দোষটা আমার বাবা আমার মাকে এত মায়ের দেয়, যেটা হচ্ছে আর্মিদের বেল্ট থাকে এক ধরনের শক্ত বাহিরের, সেই বেল্ট দিয়ে আমার মাকে মারে। তো এক পর্যায়ে মারতে মারতে আমার মা অজ্ঞান হয়ে যায়, এত মায়ের খায়। আবার যদি দেখা যায় যে একসাথে ভাড়াটিয়া বাসা, কারো কাপড়ের সাথে কারো কাপড় লাড়তেই পারি, এটা স্বাভাবিক, ভাড়াটিয়ার কাপড়ের সাথে আম্মুর কাপড় লাড়তেই পারি, সেটা কেন লাড়লো সেটা নিয়েও গায়ে হাত তুলবে। মানে এমন হতো যে সংসারের টুকিটাকি বিষয় যেগুলো নিয়ে গায়ে হাত তুলে, শুধু ওইরকম গায়ে হাত তোলা না যে সিম্পল ভাবে 2-3টা চর থাপ্পড়, ওইরকম না, মানে এমন ভাবে গায়ে হাত তুলে যে আম্মু একবার না পারতে চলেই গেছিল বাড়ি ছেড়ে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছিল। এরকম চলতে থাকে ঘরের মধ্যে। আর সবচেয়ে বড় আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমার মা যদি আমাকে মারতো, আমার দাদি আমার মার সাথে ঝগড়া করতো। তো একদিন আমার মা আর কি আমার দাদির সামনে দাঁড়ায় আছে, তো বলতেছে আমার মা যে মার থেকে যে বেশি ভালোবাসবে সে ডাইনি। তো মার ওই কথাটা হয়তোবা ভুল ছিল। তারপরে যৌথ পরিবারে বড় হয়েছে, মানে বাবা চাচা সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে, কিন্তু একসাথে খেতাম না। আচ্ছা, আলাদা আলাদা ছিল, কিন্তু সবাই মিলে একসাথে থাকতাম। আচ্ছা। তো তারপর হচ্ছে এরকম এই কথা বলার পর ওই ব্যাপারটা নিয়ে লাগে গিয়ে যাওয়ার পর মনে কর আব্বু আসছে, আব্বুর কাছে বিচার দিছে আমার দাদি যে তোর বউ এই কথা বলছে, আবার মারধর। তারপর হচ্ছে একদিন এক পর্যায়ে আমি আমার দাদুর সাথে অনেক রাগ করি যে তুমি একটা বিষয় তোমাদের ভিতরে কেন রাখো না, তুমি কেন আব্বুর কাছে বলো, আর আব্বু আম্মুকে কেন এত মারে। তো এই কথা, আর আমি যখন ছোট ছিলাম আমি আমার আম্মুকে অনেক জ্বালাইছি, মানে এত পরিমাণে জ্বালাইছি যা বলার মতো না। তারপর এমনও দিন গেছে যে মানে আমার আম্মু টিকতে না পারে, আমার যন্ত্রণা আমাকে নিয়ে বের হয়ে গেছে বাসা থেকে। আবার আমার বড় চাচার তখন বিয়ে করেনি, মানে আমার বাবা আগে বিয়ে করছে। আচ্ছা। আমার বাবা আগে বিয়ে করছে বলতে আমার বড় চাচার ফার্স্টের যে ওয়াইফটা সে চলে গেছে। আচ্ছা। সে চলে গেছে। তো আমার মা ছোট হওয়ার পরেও সে তার ভাসুরের সবকিছু, মানে সব ইন টোটালি সব জামা কাপড় সবকিছু ধুইতো, সবকিছু ইয়ে করতো। আমার বড় চাচাও আমার মার নামে অনেক কথা বলতো, যদি তার একদিনের গোসলের পানিটা যদি চাইপা না দিত। আচ্ছা। অনেক কথা বলতো। তো এইসব মনে করেন আমার মা তারপরও সহ্য, খালি এই জিনিসটা ভাবতো যে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন কোথায় যাব। আর হচ্ছে রিলেশন করে বিয়ে হয়েছে, আমার নানা নানিরাও তো ফ্যাসিলিটিটা ভালো না। আমার মা সারা জীবন কষ্ট করছে, একদম ছোটবেলা থেকে 7 বছর থেকে সে গার্মেন্টসে চাকরি করছে যখন তার 7 বছর বয়স। আর আমার মা হচ্ছে তার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার আম্মুর গলা দিয়ে ব্লাড বের হইতো। আচ্ছা আচ্ছা। ফুসফুসিতে ক্ষত ছিল তার। ওকে। তারপর হচ্ছে অনেক ট্রিটমেন্ট করছে অবশ্য, কিন্তু কোনো কাজ হয় নাই। কেউ বলছে টিবি রোগ হয়েছে, আবার কেউ বলছে যে যক্ষা হয়েছে।
এর ফাঁকে আমি একটা কথা বলি, আমাদের বাসায় একটা ঝগড়া লাগছিল আমার আমার ছোট ফুপ্পির সাথে আমার বাবার। মানে হচ্ছে আমার বাবার একটা মানে ইয়া ছিল যে সে যেখানে যেত আমার দাদির সাথে আর কি সালাম দিয়ে যেত যে আচ্ছা ভালো থেকেন, মানে কথা বলে তার যাইতে হবে যেখানে যাক। আমার বাবা, তোমার বাবা? হ্যাঁ আমার বাবা। তোমার বাবা, আমি যেটা বুঝতে পারছি যে তার মা অর্থাৎ তোমার দাদির প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিল। শ্রদ্ধাশীল ছিল। আচ্ছা। তারপর হচ্ছে বাবা বলে যেত, তো আমার ফুপ্পির সাথে এরকম একটা বিষয় নিয়ে যে আমার ফুপ্পি আর কি বলতেছে যে ন্যাকামো, মানে এরকম কিছু একটা বলছে হয়তো বা। সো ওই 2-3 কথায় আর কি আমার বাবার সাথে আমার ফুপ্পি লেগে গেছে। লেগে যাওয়ার পর আমার বাবা কি করছে, আমার ওই ফুপ্পির গায়ে হাত তুলছে। তোলার পর আমার দাদি আবার মনে হয় একটু রেগে গেছে যে কেন ওর গায়ে তুই হাত তুলছিস, তোর তো বড় ছিল। তারপরে এই কথা, বড় বোনের গায়ে হাত তুলেছে? হ্যাঁ, বড় বোন বলতে তার 1 বছরের সিনিয়র হবে। আচ্ছা। আমার ছোট ফুপ্পি, সবার ছোট। ওকে। আর আমার বাবাই হচ্ছে ফ্যামিলির সবার ছোট ছেলে। তারপর করলো কি জায়া একটা জানালা ছিল, জানালার ভিতরে হাত ঘুষা দিল। কে? আমার বাবা, রাগে, আমার দাদির উপরে রাগ করে। এটা তুমি কত বছর বয়সে গল্প বলছো? এটা আমি 7 বছর। ওকে, ঘুষা দিল। তারপর হচ্ছে ঘুষা দিছে। তো আমি করলাম কি, মানে আমি অবস্থা দেখি আমার বাবার রগটা এখান থেকে পুরো ছিঁড়ে গেছে, এই হাতের এখান থেকে। ডাক্তার বলছে যে হাত কেটে ফেলতে হবে। তারপর হচ্ছে ডাক্তার বলল যে প্রায় হাতটা ফেলে দিতে হবে, এরকম একটা অবস্থা। আমি মানে যখন ঘুষা দিছে আমার বাবা, তো আমি বুঝতেছি যে আমার বাবার অনেক কষ্ট হইতেছে। আমি করছি কি, আমি যে বাবাকে পিছন থেকে জড়ায় ধরছি যে বাবা বাবা বইলা। তো আমার তখন হচ্ছে আমার ছোট বোন মানে পেটে আমার মার। তো হচ্ছে আমাকে করলো কি, গেঞ্জিটা ধরে একটা আছাড় মারলো। ওই অবস্থাতে আমার গেঞ্জি ধরে আছাড় মারলো। সেই আমি একটা সাদা গেঞ্জি পরেছিলাম, তো ওই গেঞ্জিটার মধ্যে ব্লাড লেগেছিল। আমি যখন ছোট ছিলাম, যখনই গেঞ্জিটা দেখতাম তখনই বাবাকে বলতাম যে বাবা মনে আছে তোমার যে হাত কেটে গেছিল, সেই রক্তটা কিন্তু এখনো লেগে আছে, দাগটা কিন্তু এখনো উঠে নাই। তো তারপর হচ্ছে তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে যায় ডাক্তার। আমার মেজো চাচা যদিও আমাদের সাথে এক সময় খারাপ ব্যবহার করছে, এক সময় খারাপ, কিন্তু আমার চাচা আমাদের জন্য অনেক করছে, ইভেন এখনো করে। তারপর হচ্ছে আমার ডাক্তারের পাটা ধরে যে হাত কাটা যাবে না, আপনি যাই করেন হাত কাটা যাবে না, যত টাকা খরচ হোক। তারপর হচ্ছে মানে অনেক ইয়াটিয়া করার পর ঠিক হয়। আমার ছোট বোনও তখন মানে হবে এই অবস্থা, আব্বুরও এই অবস্থা, সাথে আমার ছোট বোনটাও হবে। মেডিকেলে নিয়ে গেছে আম্মু, মেডিকেলে ভর্তি, আমি বাসায়। তো যেদিন গেছে ওই দিন দুপুরের দিকে আমার মা এসে পড়ছে। আচ্ছা। এসে দেখে যে আমি তখন তো ছোট, কাদা টাদা নিয়ে খেলতেছি, কুচুলে কাদার অবস্থা। আম্মু এসে কান্না করে দেয় আমাকে দেখে, কান্না করে দিয়ে বলে যে আমি এই কয়েক ঘন্টার জন্য গেছি, তাই তোর এই অবস্থা, যখন আমি থাকবো না তখন কি করবি? তখন এই কথা বলে মানে আম্মু কান্না করে দেয়। তো তারপর আম্মু নিজে এসে গোসল টোসল করায় আমাকে। গোসল করানোর পর ঘর পরিষ্কার করে সবকিছু করে। বাবারও এই অবস্থা, হাসপাতালে খাবার দাবার, আমার ছোট বোনটাও হয়েছে। আর সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে আমার খালামুনি। আচ্ছা। কারণ তখন তো আমার বাবার ইনকাম ছিল না, তখন আমার খালামুনি আমাদের ফ্যামিলিটাকে আমার খালামুনি চালাইছে, খালামুনি দেখছে। তো তারপর হচ্ছে এইভাবে বাবার হাত ঠিক হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়। তারপরে এইভাবে যেতে থাকে। ওই যে আমার আম্মুর যে অসুখটা, সেটা তো দিন দিন বাড়তেছে, আর সেটা এখনো ধরা পড়ে নাই। তখনও ওই যে মানে কি হয়েছে, প্রবলেমটা শেষ হয় নাই। তো আর এটা প্রত্যেক মাসে যেত, ব্লাডিংটা প্রত্যেক মাসে হইতো। আর যখন হইতো আমার কাছে মনে আছে যে যখন ব্লাডিং হতো তখন হচ্ছে একটা আম্মুর একটা আলাদা গ্লাস ছিল। আমাদের বলতো কি যে এই গ্লাসে পানি খাওয়া না, কারণ সে ভাবতো যে ওই রোগটা যদি আমাদের হয়ে যায়, ছোঁয়াচে ব্যাপার, মানে সে এটা ভাবতো, কিন্তু আসলে ব্যাপারটা ছোঁয়াছুঁই ছিল না। তারপর হচ্ছে সেই জিনিসটা ভাবার আমি আম্মুকে বলতাম যে আল্লাহ যদি দেয় তাহলে এইভাবেই হবে, আর এটা ছোঁয়াছুঁইর কোনো কিছু না। তো তারপর আর আম্মু খুবই মানে অসুস্থ থাকতো, আর প্রত্যেক মাসে তাও আবার খন্ড খন্ড ব্লাড যেত। আমি নিজের চোখে দেখছি আমার আম্মু যে কত কষ্ট করছে। তারপর এইভাবে একদিন আমি আস্তে আস্তে 6-এ উঠি। 5-এর এক্সামের একটা কথা বলি। যখন আমি 5-এর ফার্স্ট এক্সাম, যেটা যে সমাপনীর প্রথম সামরিক পরীক্ষা, সেখানে আমার একটা সাবজেক্ট খারাপ হয়। সেটা হচ্ছে তুমি প্রথম
প্রথম সামরিক পরীক্ষায়, সামরিক না, এটা সাময়িক, সাময়িক প্রথম সাময়িক, প্রথম সাময়িক পরীক্ষায় এটা আমিও সাময়িকই বলতাম ওই সময়, এটা তো ভুল করে, এই কারণেই তোমাকে বললাম। হ্যাঁ ঠিক আছে, বলো। হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করি আর কি, আচ্ছা। একটা সাবজেক্টে, সেটা হলো ম্যাথে খারাপ করি। তারপর হচ্ছে আম্মু জিনিসটা বুঝতে পারে যে এখন যদি আমি ওকে করি, যে মারধর করি, তাইলে ওর জিনিসটা আর কি অনেক কষ্ট পাবে জিনিসটা। সো আম্মু মারধর করেন, আম্মু বুঝায় যে এখন খারাপ হয়েছে, থাক, এর পরের বার ভালো করবা, ভালো করার চেষ্টা করবা। তারপর হচ্ছে আমি ভাবছি কি বাবা কিছু বলবে না, কারণ যখন আস্তে আস্তে বড় হইতেছি তখন বাবা এত পড়ালেখার দিকে এতটা দেখতো না। তো আমি তারপর না আবেগের বসে দেখাইছি খাতাটা, যে আব্বু দেখো আমি রেজাল্ট দিছি, খাতা দেখো। তো ওইটার কি লাল দাগ দিয়ে দেয়া ছিল 22। তো বাবা বুঝতে পারছে যে এটা কম, তো বলতেছে এটাতে কম কেন? তারপর আমি বলতেছি এটা খারাপ হয়েছে একটু, আম্মু আমাকে কিছু বলে নেই, আম্মু আমাকে মারে নেই। তো এই কথাটা বলার পর বাবাও করলো কি, শলার ঝাড়ু যেটা বলে, শলার ঝাড়ু নিয়ে আমাকে অনেক মারছে। মানে এত আমি আসলে ভাবতেই পারি না যে সে আমাকে মারবে, মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। তারপর আম্মু বলতেছে যে আমার মেয়েটার রেজাল্ট খারাপ করছে, আমি আর কিছু বলি না, আপনি কেন বললেন? আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলি। এই শাসনের বিষয়টা যখন তোমার সাথে হতো, ধরো বাবা তোমাকে শাসন করছে, তখন মা কি তোমার পক্ষ নিত, বা মা তোমাকে শাসন করছে, বাবা কি তোমার পক্ষ নিতে, নিয়ে কি তাদের মধ্যে কোনো ঝগড়া হতো? হ্যাঁ হ্যাঁ, অনেক হতো। এমনকি আমার মারও খাইছে এই ব্যাপারটা নিয়ে, যে কেন মারো, এত ও বড় হইতেছে না, ওর গায়ে কেন হাত দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। একটা হচ্ছে যে গায়ে হাত তোলার বিষয় নিয়ে তো বুঝতেই পারছেন আমি কি বলবো, উচিতই না। বিশেষ করে এটা সাধারণত আমি দেখি যে আমাদের সমাজে মারা বেশি করেন সন্তানদেরকে একটা বয়স পর্যন্ত, এবং বাবাদের কাছ থেকে আসলে গায়ে হাত তোলার বিষয়টা অতটা দেখা যায় না। কিন্তু এই ক্ষেত্রে স্টোরিটা একটু ব্যতিক্রম। তবে এটা ঠিক যে শাসনটা পরিমিত হওয়া উচিত। আর এই শাসনটা হলে, বিশেষ করে বাবা যদি শাসন করে তাহলে মায়ের সেখানে ইন্টারফেয়ার করা উচিত না, মা যদি শাসন করে বাবারও সেখানে ইন্টারফেয়ার করা উচিত না। এবং দুজনকেই মনে রাখা উচিত যে শাসনের লেভেলটা যেন এত না হয়ে যায় যাতে করে আরেকজনকে সেখানে ইন্টারফেয়ার করা হচ্ছে। বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে করে সন্তানের মানসিকতার উপরে খুব ভয়ানক রকমের প্রভাব পড়ে, যে কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা হ্যাঁ, বলো, তারপর কি হলো? তারপর হচ্ছে মারার ওই দিন ছিল জুম্মার দিন, নামাজ পড়তে যায়, যাওয়ার পর আম্মু বলে যে তুমি থাক, মারছে তো কি হয়েছে, থাক, বাবাই তো মারছে। তো বলার পর আমি আবার ইয়া হয়ে যাই। আমাকে আমার বাবার আবার কি, যে আমার বাবার কথা হচ্ছে তুমি অলরাউন্ডার থাকবা, পড়ালেখার দিক দিয়েও থাকবা, আরবি সাইডের দিক দিয়েও থাকবা। তারপর হচ্ছে আমার বাবা আমাকে একটা বই দেয়, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর ইসলামী আকিদা বইটার নাম। সেটা হচ্ছে ইসলামিক সবকিছু বিষয় ওই বইটার মধ্যে লেখা থাকে। তো আমাকে বলছে 3 মাসের টাইম দিছে, তখন আমি মাত্র ক্লাস 5-এ পড়ি। আমাকে বলে 3 মাসের মধ্যে এই বইটা কভার করে দিতে হবে, আমি এই কয়দিনের মধ্যে তোমাকে ধরবো, যদি তুমি না পারো তাহলে তোমার খবর আছে। এই বইটা নিয়ে আমি অনেক মার খেয়েছি আমি। আচ্ছা, এই যে বইটা তোমাকে দিয়ে তোমাকে এই ধরনের কড়া কথা বললো, ওই বইটার ভেতরে কি আছে, বা ওই বইটা আদৌ তুমি বুঝবা কিনা, বা না বুঝলে তোমাকে বুঝিয়ে দেওয়া, এই ধরনের কোনো বিষয় কি তোমার বাবা তোমার সঙ্গে কখনো করেছে, নাকি বইটা দিয়ে বলেছে তুমি কভার করে দিবা? জাস্ট এটুকু? না, বইটা দিয়ে বলছে কভার করে দিবা, না বুঝলেও তোমাকে কভার করতে হবে। হ্যাঁ, কভার করতে হবে, তোমার মুখস্থ করতে হবে, এমনকি কোরআনের আয়াত সহ, অর্থ সহ তোমার মুখস্থ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন 5 বছর বয়স, তখন আমি কোরআন খতম দিই আমি 5 বছর বয়সে। আচ্ছা। তারপর হচ্ছে ওই হিসেবে বাবা মনে করছে যে আমি হয়তোবা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, হয়তোবা তার ধারণা ছিল এরকম। কিন্তু পড়ালেখার চাপ, আবার পাশাপাশি এই বইটা এটা কভার করা পসিবল না। তো এক পর্যায়ে আমি এইসব ডিপ্রেশন নিতে আমি অনেক অসুস্থ হয়ে যাই। ক্লাস 5 এর ঘটনা? হ্যাঁ, ক্লাস 6 এ? এটা হচ্ছে ক্লাস 5 এর ঘটনা। ক্লাস 5 এর ঘটনা, ওকে। হ্যাঁ, তো অনেক অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর বাবার ট্রিটমেন্ট 1 মাস 10 দিনে জ্বরে ভুগি আমি, আমার মনে আছে। তারপর হচ্ছে 3 মাস পর আমাকে ধরতো, আমি তো কমপ্লিট করতে পারতামই না একদম। আর সবচেয়ে বড় কথা, আমি 2-3টা প্রশ্ন যদি পারতামও, তারপর ওনারা দেখলাম ভয়ে বলতে পারতাম না। আচ্ছা, তার চোখের দিকে তাকালে আমার ভয় লাগতো। তারপর হচ্ছে এরকম বলতে পারতাম না। তারপর এরকম শুধু টাইম দিত, আর বলতে পারতো, আর মারতো। এমনকি কলমের চাপ থেকে শুরু করে, কলম আঙুলের নিচে রেখে মারা থেকে শুরু করে, পায়ের মধ্যে মারা থেকে, সব রকম মার শেষ আমার। এগুলো মারলে তুমি কি করতে? চিল্লাচিল্লি করতে, কান্নাকাটি করতে? হ্যাঁ, আমি কান্নাকাটি করতাম,
খুব কান্না করতাম। তারপর হচ্ছে আম্মু সহ্য করতে পারতো না, আম্মু ঠেকাইতে গেলে আম্মুকেও মারতো। খালি ঠেকাইতে পারতো একজন, সে হচ্ছে আমার দাদি। আমার দাদিকে পাঠিয়ে দিত আমার মা। তো এমনও সময় গেছে গিয়ে দরজা বন্ধ করে আমার মারতেছে, দরজা অফ করে দিয়ে, কারণ জানে দাদি আসলে মারতে পারবে না, এই জন্য দরজা অফ করে দিয়ে মারতেছে। মানে আমার উপরে এক ধরনের অনেক টর্চার করা হতো, যেটা হচ্ছে আমার ছোট বোনের বেলা আমার ছোট বোন কিছুটা মাফ পাইছে। তারপর হচ্ছে আস্তে আস্তে উনি এরকম বড় হই। আমি যখন ফাইভের শেষের দিকে আমাদের সমাপনী এক্সাম শেষ, রেজাল্ট দিবে, তো সেই মুহূর্তে আমাদের যে এলাকাটা সেটার পাশে একটা খালের মতো ছিল, ওইটা ভরাট করছে, মানে এক এলাকার সাথে আরেক এলাকা অ্যাডজাস্ট হয়েছে। তো তখন আমি ওই জায়গায় যাই, মানে এমনি দাঁড়াচ্ছি, ছেলেরা ওখানে খেলতো, ছোট ছিলাম আর ওরা সবাই বড় বড় ছেলেরা খেলতো, দাঁড়ায় ছিলাম, সাঁকো ছিল একটা। তো ওইখানে দাঁড়ায় আমি মানে দেখতেছি আমার মা এসে মাত্র মানে আমাকে বলল যে তোর বাবা আসতেছে বলছে। আমি করছি কি, আমি ভাবছি যে আমাকে যদি এখানে দেখে তাহলে আমার খবর আছে। মানে আমার বাবার কথা ছিল যে আমি বাসা থেকে কি আমি মানে বের হইতে পারবো না, একদম চুপচাপ থাকবো। আমি ছোটবেলা থেকে অনেক চঞ্চল, আর মানে আমার বাবার কথা, আমি বাসা থেকে বের হইতে পারবো না। তো আমি বের হয়ে দাঁড়াইছি, হঠাৎ করে করলো কি যে মানে আসলো, এসে আমি তাকে দেখে আরেক বাসায় ঢুকে গেছি। মানে আমার কথা হচ্ছে আমি বলবো যে আমি ওদের বাসায় গেছিলাম, ওদের বাসা থেকে বাসায় আসতে নিছি, কিন্তু আমার বাবা দেখে ফেলছে যে আমি দৌড় দিয়ে ওই বাসায় গেছি। উনি আমাকে করলো কি ওই বাসা থেকে নিয়ে গেল বাসায় যে সাথে সাথে গেটটা লক করে দিল। লক করে দেওয়ার সাথে সাথে আমাকে বেল দিয়ে এত মারছে, সেদিন আমি ফিট হয়ে গেছি, মানে মারা শেষ। বাবা আমার দাদি আসার পর বলতেছে যে আমার কসম লাগে তুই গেটটা খোল। তারপরও তবে দাদির সাউন্ড পেয়ে বাবা গেট খুলছে, খোলার পর আমি দাঁড়াইছি, সাথে সাথে পড়ে গেছি। মানে আমার দোষ ছিল, আমি কেন ওখানে দাঁড়াইছি, আমাকে মানে এতটুকু তো বলতে পারতো ওখানে দাঁড়ায় না, এখানে ছেলেরা খেলে, ওখানে দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে 6-এ উঠি, তখন থেকে একটা ছেলের সাথে আমার আবার পরিচয় হয়। তো ওখানে ও খেলতে আসতো, তো ওইখান থেকে আর কি ও আমাকে মানে কি মানে একটু চেতাইতো আর কি, ও একটু ছোট ছিল, মানে চেতাইতো। ও তখন কোন ক্লাসে? তখন আমি 5-এ, মানে আমি 6-এ উঠবো, 6-এ উঠবা এরকম একটা অবস্থায় আছে। আর ও হচ্ছে 8-এ উঠবে, তখন 7-এ আর কি। তো মানে ও আমাকে দেখলে আর কি মানে চেতাইতো আর কি, এমনি শুধু। তো তারপর আমি বলি এই ছেলে কি এটা যে আমাকে এরকম ডিস্টার্ব করে সবসময়। তো আমি একদিন বলছি যে দেখেন আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে এভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি আমার মার কাছে বলে দিব। তারপরে বলার পর অনেকদিন বাসা থেকে বের হইনি। তারপরে তখন একটু ভিতরে তো আবেগ মানে হইতেছে যে এই ছেলেটা ডিস্টার্ব করে, কেন ডিস্টার্ব করে, মানে তখন থেকে ভিতরে হ্যাঁ কিউরিওসিটি ভালো লাগে। ভালো লাগে। তারপর হচ্ছে যখন আমি 6-এ উঠি, 6-এ ওঠার পর আম্মু তো সাথে থাকে, আম্মু একবার দিয়ে আসতো, একবার নিয়ে আসতো স্কুলে। হ্যাঁ, তখন তো ছেলেটার সঙ্গে তোমার পরিচয় হয়নি নাকি? ছেলেটাকে তুমি তখন চিনে ফেলেছো? পরিচয় বলতে আমি মানে আমার ফ্রেন্ড আবার ওকে চিনতো। আচ্ছা, ওকে চিনতো, তো ওকে চেনার পর বলতো, আমি বললাম কি ওকে, তারপর বলছে ও তো ও, তারপর মানে নাম বললো আমাকে, নাম বলছে আমাকে যে এই ছেলেটার নাম এটা। আমি বলি কি এই ছেলেটা আমাকে খালি। তুমি কি ছেলেটার নাম বলতে চাচ্ছ রেডিওতে? ছেলেটার নাম হচ্ছে শাহরিয়ার। কি জানলা তুমি ফ্রেন্ডদের কাছ থেকে শাহরিয়ার সম্পর্কে? ও হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ফাইজলামি করতো, আবার আমার সাথেও করতো। আচ্ছা, তো আমি ওদেরকে বলতেছি যে ছেলেটা আমার সাথেও ফাইজলামি করে, আবার তোদের সাথেও করে, ছেলেটার নাম কি? তারপর ও বলতেছে ছেলেটার নাম শাহরিয়ার। ওকে। তো এই কথা বলার পর তো ওরাও ফাইজলামি করতো, আমি দাঁড়া দেখতাম, আমি করতাম না। আমি যে ওই যে বলছি যে আমি আমার মার কাছে বিচার দিব, এরপর থেকে ছেলের সাথে আমি আর কোনো কথা বলি না। ছেলে আমাকে অনবরত ডিস্টার্ব করতেছে, কিন্তু আমি কিছুই বলতাম না। তারপর একদিন আমার ওই ফ্রেন্ডের সাথে মানে ওর কানেকশনে মানে শাহরিয়ারের ইয়াতে, তো ওই ফ্রেন্ডের সাথে আমি একটু ক্লোজ হয়ে যাই, আমার যার একটা ফ্রেন্ড। তো ক্লোজ হয়ে যাওয়ার পর ও আর আমি, শাহরিয়াররা যে বাসায় থাকতো সেই বাসায় আমার আরেকটা ফ্রেন্ড থাকতো। আচ্ছা। তো আমরা একদিন মানে শাহরিয়ারকে নিয়ে কথা বলতেছি, 2 ফ্রেন্ড। বলার পর ও আর কি মাঝখান দিয়ে আমার আরেক ফ্রেন্ড এসে আমাকে বলতেছে তোমরা শাহরিয়ারকে চিনো? তাই আমি বলছি যে হ্যাঁ আমরা তো চিনি। তো বলছে কিভাবে চিনো? আমি বলি কি ছেলেটা অনেক দুষ্ট, খালি ডিস্টার্ব করে। তা বলতেছে যে ও তো আমরা তো একসাথে। আমি বলি তুমি চিনো? তা বলতেছে যে হ্যাঁ আমাদের একসাথেই থাকি, পাশাপাশি ঘর আমাদের। তাই আমি বলতেছে ও, আমি বলি আমরা আবার ওকে কৌতূহলবশত জিজ্ঞাসা করছি কোন ক্লাসে পড়ে ছেলেটা। তো বলতেছে 8-এ পড়ে। তার মানে তুমি তখন ক্লাস 5-এর শেষের দিকে, মানে আমি
তারপর হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করি যে ও মানে কোন ক্লাসে পড়ে, তো বলে 8-এ। তো ছেলেটা সাইজে এতটাই ছোট ছিল, মানে বোঝা যাইতো না যে ও ক্লাস 8-এ পড়ে। তখন তো আমার মাত্র 6-এ, বুঝতাম 8 অনেক বড় একটা ক্লাস। তখন বলতেছি যে এই ছেলে ক্লাস 8-এ পড়ে, বিশ্বাস হয় না। তা বলতেছে যে ওরা এরকম একটু খাটো। ও আবার যে করেছে কি, আমার নামটা মানে আমার ওই ফ্রেন্ডের নাম আর আমার নাম ওই ছেলেকে যা জিজ্ঞাসা করছেন যে তোমরা কি ওকে চিনো। তো বলতেছে যে মানে আমার ফ্রেন্ডের নাম ধরে বলছে যে আমার সাথে যে ফ্রেন্ড ছিল ওর নাম ধরে বলছে যে হ্যাঁ ওকে তো চিনি, কিন্তু আমাকে মানে আয়েশাকে তো চিনি না। তো আয়েশাকে চিনি না। একদিন আমি শীতের দিন, আমার আবার একটু ঘোরার স্বভাব অনেক বেশি, আমি ঘুরতে অনেক পছন্দ করি। সকাল সকাল আমি বাসা থেকে বের হয়ে ওই জায়গাটায় দাঁড়ায় থাকি। তো দেখি ওই ছেলেটা আসতেছে, আয়েশা এক জায়গায় বসার পর সে আমার নাম ধরে আর কি ডাকতেছে। ডাকার পর বলতেছে, আমি ভাবতেছি যে সে আমার নাম জানে কিভাবে, আমি তো বলি নাই তাকে। এর মধ্যে আমি দাঁড়ায় আছি, মা আসছে, আম্মু আসা দেখে যে আমি গেটের বাইরে দাঁড়ায় আছি। তো আমি বলতেছি তুমি গেটের বাইরে সকাল সকাল কি করো? আমি বললাম আম্মু এমনি ভালো লাগতেছে না, এই জন্য দাঁড়ায় আছি। তো বলছে বাসায় চলো, তোমার বাবা ঘুম থেকে উঠবে, যদি জানতে পারে তুমি বাসা থেকে বেরোইছো অনেক মারবে কিন্তু। তারপর হচ্ছে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর তখন আমার ভিতরে মানে ভাবতেছি যে ছেলেটা আমার নাম জানলো কিভাবে, স্কুলে যাবো যে জিজ্ঞাসা করবো আমার নাম কিভাবে জানলো। তো গেলাম ওই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার নাম বলছো ওকে? তো বলতেছে হ্যাঁ আমি তো তোমার নাম বলি না, আমি আসলে বলছি যে তোমাকে চিনে কি না ও। তো বলতেছে, আমি বলছি কেন বলছো? ও তো আমার নাম ধরে এখন আমাকে যেতেছে, আর এটা যদি আমার আম্মু শুনে তাহলে তো মানে আমার আম্মু আমাকে দোষারোপ করবে। যাই হোক, তারপর একদিন মানে এরকম মানে আমার ওই ফ্রেন্ডের সাথেও আমি ক্লোজ হয়ে যাই। তো আমার কথা আবার আমার ফ্রেন্ড ওকে যায় বলতো, ওর কথা আবার আমাকে ভাইয়া হিসেবে কাজ করতো। হ্যাঁ। তারপর বলার পর তো একদিন ও ওই ছেলে করলো কি, শাহরিয়ার করলো কি, আমাকে একটা কাগজের মধ্যে লেখা যে তুমি কি রিলেশন করো। তো আমি বলছি কি যে খাতার মধ্যে লিখে পাঠিয়েছে। হ্যাঁ একটা পৃষ্ঠার মধ্যে লিখে পাঠিয়েছে। তো আমি আবার বলছি কি মানে এত বারবার জিজ্ঞাসা করছে, আমার ফ্রেন্ড বলতেছে যে বল তুই ওকে পছন্দ করিস বল। তো আমি মানে ফ্রেন্ড তোমাকে ইন্সপায়ার করতেছে ওকে পছন্দ করে। হ্যাঁ তুই বল যে তুই ওকে পছন্দ করিস। ফ্রেন্ডের নাম কি ছিল? ফ্রেন্ডের নাম রিয়া। ওকে। তো হচ্ছে ও রিয়া আমাকে বলতেছে তুই বল, মানে যে ওদের পাশের বাসায় থাকতো, বলতেছে আমি তোদের কানেকশন করায় দিব। তারপর আমি বলতেছি যে না আমার মা যদি জানতে পারে তাহলে প্রবলেম হইতে পারে। তখন পর্যন্ত কি তোমার শাহরিয়ারের প্রতি কোনো দুর্বলতা বা ভালো লাগে, একটু চাচ্ছ নিজে থেকে সম্পর্ক হোক, এরকম কিছু ছিল? না সম্পর্ক সেটা না, মানে ভালো লাগতো। ওকে, তার মানে এই ভালো লাগার বিষয়টা রিয়া জানতো। হ্যাঁ রিয়া জানতো, সেজন্য ইন্সপায়ার করেছে। তারপর রিয়াও কি তোমার বয়সের ছিল? হ্যাঁ আমার বয়সের। ও কোন রিলেশনশিপে ছিল ওই সময়টাতে? না ও তখন ছিল না। আচ্ছা। তারপর আমাকে বলার পর আমি বলি আচ্ছা এতবার যখন বলতেছে যে বইলাতে যে ও নাকি পছন্দ করি আমি। তো বলার পর ও রিয়া যায় আবার ওকে বলে দিছে যে আপনাকে পছন্দ করে। তো বলার পর ও তো পুরা মানে ওই কথাটা কি লুকাবে, ওই কথাটা পুরা স্কুল ছড়াইছে যে ওই মেয়ে ওকে পছন্দ করে। একই স্কুলে পড়তো তোমরা? হ্যাঁ একই স্কুলে পড়তাম। ওকে, মানে শাহরিয়ার তুমি রিয়া একই স্কুলে পড়তাম। আচ্ছা। তারপর হচ্ছে এই কথা বলার পর তো রিলেশন না, মানে এমনি দেখা হইতো, কোনো রিলেশন না। মানে আমি পরের দিন আবার আমি বলে দিছি ওকে যা বলবে, আমি যা বলছি ফান করে বলছি, আমি মানে সিরিয়াসলি বলিনি কথাটা। আর আমার মা যদি জানতে পারে তাহলে সমস্যা হবে। তো ওই দিনের পর থেকে ওর সাথে আমার আর কোনো কানেকশন নেই। আম্মু নিয়ে আসতো এই পর্যন্তই। এর ফাঁকে হচ্ছে আম্মুর যে সমস্যাটা, যে ব্লাড বের হইতো, তো সেটার চিকিৎসা চলতেছে। তো এক পর্যায়ে যখন আমি 6-এর শেষের দিকে এসে পড়ছি, ফাইনাল এক্সাম শেষের আগে আমার আম্মু হচ্ছে বক্ষবিধিতে ভর্তি ছিল 1 মাস। তো ভর্তি থাকার পর আম্মুর কাছে ভালো লাগতো না, মানে আমাদের ছাড়া একদমই তা ভালো লাগতো না। তারপর আম্মু বলতেছে যে আমার তো ভালো লাগে না এই জায়গায়, আমাকে নিয়ে যাও। আমার বাবাকে বলতেছে। তো বলতেছে তুমি সারাদিন এরকম কাশাকাশি, আম্মু অনেক কাশতো, তুমি সারাদিন এভাবে কাশবা, আমার ভালো লাগে না। তো বলতেছে যে তুমি থাকো এখানে থাকো। বলতেছে না আমার বাসা ছাড়া হাসপাতালে ভালো লাগে না, চারপাশে মানুষ মারা যায় কিরকম লাগে আমার কাছে। তো এই কথা বলার পর তো বাবা নিয়ে আসছে 1 মাস পর। তারপর আমাদের আবার ভর্তি করায় দিয়ে, আমাদের 6-7-এ ভর্তি করায় দিয়ে আমার মার তখন ধরা পড়ছে যে আম্মুর ফুসফুসিতে 2টো, একটা বড় যেটা সেটার হচ্ছে পুরাটাই হয়ে গেছে, ফুটো হয়ে গেছে।
আর যেটা ছোট সেটা হচ্ছে অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তো তারপর বলছে যে অপারেশন করতে হবে। কিন্তু আমার আম্মুর ভিতরে এই জিনিসটা আমি দেখছি সব সময়, সে কোনো সময় একটা জিনিসে হার মারতো না যে আমার এত বড় একটা রোগ হয়েছে। সে কাউকে বুঝতে দিত না যে সে এত বড় একটা রোগ নিয়ে ঘুরতেছে, আর কেউ তাকে দেখে বুঝতে পারে নাই যে তার এত বড় একটা রোগ। ইভেন হচ্ছে তার যখন গলা দিয়ে রক্ত যেত আমরাও বুঝতে পারতাম না যে তার সে অসুস্থ। হাসপাতাল থেকে বলছে যে আপনার অ্যাডমিট হতে হবে আর অপারেশন করতে হবে ইমার্জেন্সি, না হলে যে যতটুকু আছে এতটুকু পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তখন আমি ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি আবার আম্মু যখন হাসপাতালে ছিল, আম্মু হাসপাতালে যাওয়ার আগে আমাকে বলছে কি পেন্সিল বক্স কিনা দিবে। তো আমি বলছি যে তুমি আমাকে, আমি তো বলছি যে আমি অনেক তেরা ছিলাম। তো আমি ফোন দিছি, আমি ফোন দিয়ে বলতেছি তুমি আমাকে বলছিলা যে তুমি পেন্সিল বক্স কিনা দিবা, তুমি পেন্সিল বক্স না কিনা দিয়ে তুমি চলে গেলা, তুমি আমাকে পেন্সিল বক্স কিনা দিয়ে যাও। আমি জানি না, দিতেই হবে আমাকে পেন্সিল বক্স। তো আম্মু বলতেছে যে আম্মু আমি তো অনেক অসুস্থ, আমি তো এখন দিতে পারবো না। তো আমি বলতেছে আমি জানি না তুমি আমাকে পেন্সিল বক্স কোথা থেকে দিবা, আমাকে তুমি কয়েকদিনের ভিতরেই পেন্সিল বক্স দিবা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আইসা নিই। আমার আম্মু একটা গ্লাস সেট আছে, গ্লাস সেট সে মহাখালী থেকে সে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাইটায় আসছে, হাইটা সে বাসায় গেছে, আমাদের বাসায় যাওয়ার পর বাসায় যায় বলতেছে যে আমি আজকে মহাখালী থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাইটা আসছি। তো আমি বলতেছি যে তুমি কেন হাইটা আসছো, তোমার কষ্ট হয়নি? তা বলতেছে যে না কষ্ট হয়নি, তোমাদের দেখার জন্য আমার মনটা সবসময় ছটফট করতে থাকে, আমার ভালো লাগে না ওই জায়গায়, আমার ভয় করে কেন জানি, আমার ওইখানে থাকতে অনেক ভয় করে, আমার মাকে বলতো আমাদের। তো ওইটা ছিল আমার আম্মু সে অপারেশনের শেষবার আসা বাসায়। আচ্ছা, ওইটাই ছিল শেষবার আসা। তো বাসায় আসার পর আমি আবার আম্মুর সাথে সন্ধ্যার দিকে আমার আবার রাগারাগি হয়েছে একটু। আমি বলতেছি যে আম্মু তুমি আমাকে বলছিলে পেন্সিল বক্স কিনা দিবে, তুমি কালকেই পেন্সিল বক্স কিনা দিবে আমাকে। তা বলতেছে যে আমার তো অপারেশনের ডেট আছে, তো আমার অপারেশনের ডেট তো সামনে, তো আমি তোমাকে যে পেন্সিল বক্স আছে ঠিক আছে আমি তোমাকে কালকে পেন্সিল বক্স কিনা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওই দিনই আমার আম্মুর ফোন আসছে যে আপনার অপারেশন হবে অমুক তারিখে, নিয়ে এসে পড়েন। আম্মু ওই দিনে চলে গেছে, আর আম্মুর ওই দিন যাওয়ার সময় মানে বারবার শুধু পিছের দিকে, আমার কাছে মনে হলো আম্মু যাইতে চায় না, মানে এরকম একটা অবস্থা। এর আগে আমার আম্মুর যখন হয় মানে অপারেশন, আম্মু আর কি ডাউটে ছিল আমি করবো কি করবো না, করলে কি ভালো হবে না করলে ভালো হবে। তখন আমাকে বলছে ইস্তেখারা দিতে, যেটা হচ্ছে 3 দিনের থাকে। তো আমি করছি কি দিছি, ফার্স্টের দিন দেওয়ার পর আমি একটা স্বপ্নে দেখছি, যে স্বপ্নটা হচ্ছে এরকম যে একটা আম্মু যাইতেছে, তার পিছনে একটা ষাঁড় গরু, আমি ষাঁড় গরুটা দেখে পিছনে এসে একটা বাসায় লুকিয়ে গেছি। বাসায় লুকানোর পর বিল্ডিংটা দেখলাম আমি ঢেলান দেওয়ার সাথে সাথে ধুসা পড়ে গেল বিল্ডিংটা। আর সামনের দিকে দেখতেছি আম্মুকে যে আমি ডাকতেছি, আম্মুর কোনো সারা শব্দ নেই। পরে দেখলাম ভ্যানিশ হয়ে গেল আম্মু। তো এই গল্প মানে এই স্বপ্নটার কথা আমি বলছি আম্মুকে, বলার পর আম্মু বলতেছে আমার বাবাকে বলতেছে যে ও তো এই স্বপ্ন দেখছে, মনে হয় স্বপ্নটা খারাপই, তো আমার কাছে মনে হয় যে অপারেশন না করাটাই ভালো হবে। আমার বাবা বলতেছে যে না, তুমি কি সারা জীবন এভাবে খক্কর করবা, মানে কাশবা, মানে সে ব্যঙ্গ করতেছে এক হিসেবে, তুমি এরকম কাশবা আমার ভালো লাগে না, রাত জেগে এরকম করো আমার কাছে সহ্য হয় না এগুলা, তোমার অপারেশন করতেই হবে। তারপর এই কথা বলার পর তারপর আম্মু বলছে যে আব্বুর কথা শুনে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে করবো। আর ও আমাকে বলতেছে যে বাবা বলতেছে যে ও ছোট মানুষ, ও যা দেখছে এর উপরে আর কি থাকুক গা, ওর কথা ধরে তো তোমার অপারেশন বন্ধ করা যাবে না। এই কথা বলার পর আম্মু আব্বুর কথা শুনে রাজি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসতো, অনেক অসম্ভব ভালোবাসতো। আর সে এতটা বিশ্বাস করতো আমার বাবাকে, সে মানে অনেক বিশ্বাস করতো, সবার কাছে বলতো। আর সবচেয়ে বড় কথা আমার মাকে কোনো সময় দেখি না পার্সোনালি সে নিজের জন্য একটা কাপড় বানাইছে, সে তার বোনের কাপড়, আমার খালা হচ্ছে একটু খাটো আমার মা থেকে, আমার মা লম্বা ছিল, তার কাপড়গুলোর মধ্যে আরেক কাপড় জোড়া দিয়ে লম্বা করে সে পরতো। এমনকি তার অপারেশনের টাকাটাও আসছে হচ্ছে সাহায্য হিসেবে, জাকাত হিসেবে আসছে আমার মার অপারেশনের টাকাটা। আর হচ্ছে আমার মার ট্রিটমেন্ট হচ্ছে সরকারি হাসপাতালে হয়েছে। তো তারপর যেই দিন অপারেশন 22, এটা হচ্ছে 11 তারিখে, ফেব্রুয়ারি মাসের 11 তারিখে অপারেশনটা হয়েছে। অপারেশন হওয়ার পর সাকসেসফুল হওয়ার পর আমরা বের হয়েছি, আমি বাসায় চলে গেছি। আম্মুর ওই দিন জ্ঞান ফিরে নেই। অপারেশন করার পর যখন ফুসফুসিটা চেক করছে, ওটার ভিতরে দেখছে টিবি ধরা পড়ছে আর হচ্ছে পুজ হয়েছে,
ইনফেকশন হয়ে গেছে। তারপর হচ্ছে আম্মু অনেকদিন আইসিইউতে ছিল। লাস্ট বার আম্মুকে আমরা দেখতে চাই হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে, আমি আর আমার বাবা দেখতে যাই। তো ওই দিন দেখতে যাওয়ার পর আমি মানে বক্ষব্যাধিতে ঢোকার সাথে সাথে দেখি একটা মহিলার লাশ। তো দেখা আমার ভিতরে একটা চিপ দিছে, যে আমার কাছে মনে হইতেছিল যে আমার মার সাথে হয়তো বা এটা আমার শেষ দেখা, আমার কাছে এটা মনে হইতেছিল। আমি আস্তে আস্তে আগেইতেছি, আর আমার ভিতরে মানে কেমন জানি এক ধরনের অদ্ভুত একটা কাজ করতেছে। যাওয়ার পর আম্মুকে দেখলাম, আম্মুকে দেখা মানে এমন লাগলো যে যেই মানুষটা এতটা শক্ত ছিল সে মানুষটা এত তাড়াতাড়ি মানে এতটা নিস্তেজ হয়ে গেছে সে, যা বলার মতো না। তারপর আমি যাই আম্মুকে জড়ায় ধরছি, জড়ায় ধরে বলতেছি দেখি উঠতে পারে না, এই সাইড পুরাই কাটা আমার মার, এভাবে ধরে উঠতে হয়, একটা গামছা বাঁধা ছিল বেডের সাথে, সেটা ধরে উঠতে হয়। আমাকে দেখে আমার কাছে মনে হলো কি আমার মা আমাদের চিনে না, আমার কাছে এরকম মনে হইলো যে আমার মা আমাদের চিনে না, মানে এতটা মানে শরীরের যন্ত্রণায় সে আর কি আমাদের সাথে কথা বলতে এতটা ইচ্ছুক না। তারপরে দুপুর পর্যন্ত থাকলাম, জুম্মার নামাজ পড়তে পর্যন্ত। আব্বুর সাথে কথা টথা বলে আম্মুকে বিদায় টিদায় দিয়ে আসলাম। আসার পর বাসায় আসা সন্ধ্যার দিকে আম্মু কল দিছে, বাবা আসছে বাসায়। কল দেওয়ার পর আম্মু বলতেছে যে আমি কালকে আয়সা পড়বো, আমাকে কালকে রিলিজ করে দিবে। আমরা তো অবাক যে শিলি এখনো শুকাইলে রিলিজ করে দিবে, এটা আবার কেমন ধরনের। তো বলতেছে যে না, আমাকে ডাক্তার বলছে আয়সা যে আমাকে রিলিজ করে দিবে। তো বলতেছে যে আব্বু বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, তোমাকে রিলিজ করে দিবে। আমার বাবাকে বলতেছে মেজো ভাবিকে দাও, মানে আমার মেজো চাচিকে দাও, দিতে বলতেছে মেজো ভাবিকে দাও। দিছে, দেওয়ার পর আমার মেজো চাচিকে বলতেছে যে আমাকে কালকে রিলিজ করে দিবে, ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করবি, তুই একদম সানসেটগুলো মুছবি বিছানা একরা দিয়ে, এত সুন্দর করে বর্ণনা করতেছে। ঠিক ওইভাবেই পরের দিন সকালে ঘুম থেকে উঠছি আমরা ওই দিন একটু লেট করে ঘুম থেকে উঠছি। উঠার পর বাবার কাছে সকালেই ফোন আসছে আম্মুর অবস্থা অনেক খারাপ, বেড থেকে নিচে পড়ে গেছে মাথা ঘুরায়। সে আর কি উঠে মশারিটা খুলতে নিছে, ওই মুহূর্তে মাথা ঘুরে নিচের দিকে পড়ে গেছে। ওই তখন থেকে যে তার অবস্থা খারাপ। তারপর আব্বুর কাছে খবর গেছে, আব্বু আমাকে বলতেছে তুই এতক্ষণ ধরে ঘুমাইতেছিস, তোর আম্মুর অনেক অবস্থা খারাপ। তারপর আমি বলতেছি যে আমি চুপ করে আছি, কিছু বলিনি। তো আব্বু চলে যাওয়ার পর ওই দিন আমি স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পর সেই দিন মানে একটু মুডটা একটু অফ ছিল। স্কুলে আসলাম, আসার পরে মেজো কাকির কাছে শুনতে পেলাম আম্মুর অবস্থা আরও বেশি খারাপ, ডাক্তার বলছে যে সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই বাঁচার। এই কথাটা বলার পর শোনার পর আমি অনেক কান্না করতেছি। আমার চাচি বলতেছে দোয়া কর যে, তারপর হচ্ছে দোয়া দুরুস পড়তেছি। হঠাৎ আমি এক মুহূর্তে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর তারপর হচ্ছে আমাকে ঘরে নিয়ে যায়। আমি যে কখন ঘুমায় যাই আমি নিজেও জানি না। 3টার দিকে আমাদের ঘরে নক হয়, 3:15-তে রাত 3:15-তে নক হয়। আমার ভিতরে তখনই আমি বুঝতে পারছি যে হয়তো দরজা খোলার পর একটা খারাপ সংবাদ শুনবো। দরজা খোলার পরে আমি দেখি যে আবার আমার চাচি বসে বলতেছে তোর আম্মু আর নাই। কথাটা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই, মানে তারপর তখন 3:15 বাজে, রাত 3:15 বাজে। তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। জি। তো শোনার পর আম্মুকে নিয়ে আসা হয় বাসায়। নিয়ে আসার পর বাসায় আমাদের ঘরে রাখা হয় আম্মুকে। তো আমার বাবা 3বার সেন্সলেস হয়ে যায় এই সংবাদটা শোনার পর। আচ্ছা। সবকিছুই মানে আম্মুকে গোসল টোসল করার পর আম্মুকে যখন শেষবারের মতো দেখবো, আমার বড় ফুপ্পি আমাকে বলতেছে যে শেষবারের মতো তোমার মাকে দেখে নাও, এরপরে আর তোমার মাকে দেখতে পারবো না কোনোদিনও। আর আম্মুকে এরকম মনে হইতেছিল যে মনে হইতেছিল না যে সে মারা গেছে, মনে হইতেছিল যে সে ঘুমায় আছে। আর আমি জানি না কেন আম্মু মারা যাওয়ার পরে মানে আমার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু খুবই কষ্ট পাইছি আমি। এটা আমি বুঝতে পারছি যে আমি অনেক কষ্ট পাইছি। তারপর এরকম কয়েকদিন চলে যাওয়ার পর আমার যে ছেলেটার কথা বলি, আম্মু মারা যাওয়ার পর সেই ছেলেটার মানে ইয়াটা আরো বেশি বেড়ে যায়। মানে শাহরিয়ার? হ্যাঁ, শাহরিয়ারের বাসার সামনে আসা, আমাকে ডিস্টার্ব করা,
এর আগেও মানে ও এরকম ডিস্টার্ব করতো আমাদের ফ্যামিলির, মানে সবাই জানতো যে ছেলেটার কি বাসার সামনে এসে ইটি করে, বাথরুমে ইটা মারে। তো এরকম করার পর তা বলতেছে, আমার দাদি আমাকে বলতেছে যে এই ছেলে কেন এখানে এসে এরকম করে, আমাকে বলতেছে। তো আমি বলতেছি যে আমি তো জানি না কিসের জন্য এরকম করে। তো আমি বললাম কি আম্মুর ফোন তখন ছিল, আম্মুর ফোন তখন আমরা চালাই, আমাদের ঘরে আর কি রাখি। তো আমি বলছি কি আমি ভাবতেছি যে আমি আমার ওই ফ্রেন্ডটাকে ফোন দিব, রিয়াকে ফোন দিয়ে ওকে বলবো যে ওকে একটু দাও, আমি ওকে বলবো যে আপনি যাতে আমাদের বাসার সামনে এরকম ডিস্টার্ব করবেন না, কারণ এটা আমার উপরে ইফেক্ট পড়তেছে। আচ্ছা, আমি রিয়াকে সন্ধ্যার সময় ফোন দিছি, ফোন দেওয়ার পর বলছি যে শাহরিয়ার কেন এরকম করতেছে। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি বললে তো হবে না, তুই বল, আমাকে বলতেছে তুই বল। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই ওকে ফোনটা দে, কিন্তু ওকে কসম কাটাবি যাতে এই নাম্বারটা ও না নেয়। তো রিয়া ওকে কসম কাটায় বলছে যে এই নাম্বারটা আপনি নেবেন না, কারণ এটা হচ্ছে ওর বাসায় থাকে, বাসায় ওর বাবাও মাঝে মধ্যে চেক করে ফোনটা। আচ্ছা। তো তারপর ও হচ্ছে এরকম ইয়াটিয়া মানে ফোন দিয়ে আমি বলি যে আপনি এরকম করতেছেন, আমার বাসায় অনেক সমস্যা হইতেছে। তো যখন আমি ফোনে কথা বলি তখন সেটা আবার আমার বড় চাচি যে সে মানে সাইড থেকে শুনতে পারে যে এটা একটা ছেলের কণ্ঠ, আমি যার সাথে কথা বলতেছি। তো সে বলতেছে যে এটা তো একটা ছেলের কণ্ঠ, ছেলেটা কি? আমি বলি কি যে আসলে কাকি এরকম তো না, বিষয়টা এরকম, আমি ওকে জাস্ট নিষেধ করছি যে যাতে না আসতে। আমাকে বলতেছে নাম্বার পাইছে কোথা থেকে। তো আমার কাকি না বুঝে মানে না জেনে আমাকে বলতেছে যে মা মারা গেছে, এখনই এগুলা শুরু করে দিছিস। ওকে ওকে। তারপর এই কথা বলার পর আমি আবার বলতেছি যে না কাকি আসলে তো আমি এরকম করতেছি না, আমি ওকে বারণ করছি যাতে আমাদের বাসার সামনে না আসে। তো শাহরিয়ার নাম্বারটা পাওয়ার পর ও আমাকে শুধু ডিস্টার্ব করতো, ফোন দিত ওর ফ্রেন্ডদের নাম্বার থেকে ফোন দিত। দেখতাম কি আমার বাবার সামনেও ফোনটা আমি রাখতে পারতেছি না, ফোন দিলে অবশ্যই আমার বাবা ধরবে, ধরার পর যদি বলে যে তুমি কে, কোথা থেকে ফোন দিছো, কাকে চাও, যদি ও বলে দেয় তাহলে তো আমার প্রবলেম হবে। তো ফোনটা আমার কাছে রাখি, আমি সবসময় আমার কাছে রাখি। তো এরকম মানে কথা বলতে বলতে মানে ও আমাকে কনভিন্স করে যে তুমি বলো, নাইলে কিন্তু আমি তোমাকে ডিস্টার্ব করবি ভাবে আমাকে বলে। তো আমিও কথা বলতে বলতে একটু উইকনেস চলে আসা পড়ে আর কি ওর প্রতি। তো আমি ওকে হ্যাঁ বলি, বলার পর এরকম রাত্রে কথা বলতাম, আমি একেবারে মানে একদম গভীরে চলে গেছিলাম। মানে আমি আসলে মানে শারীরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ওর উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিলে, আর নাকি গভীর বলতে তুমি অন্য কিছু বোঝাচ্ছ? না আমি বুঝাচ্ছি যে মানে আমি উইক হয়ে গেছি ওর থেকে বেশি। আচ্ছা, এইটার পিছনের অন্যতম কারণ তোমার মার অ্যাবসেন্স গুলো, বিষয়গুলো নিয়ে তার সঙ্গে অনেক বেশি ডিসকাস করতা। বিষয়টা কিরকমই ছিল যে ওই সময়ে এরকম একজন মানুষ দরকার যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়, নাকি শারিয়ার কি ভালো লাগা শুরু হয়ে গেল? না এরকম, কারণ আমার বাবার কাছ থেকে তো ওই সাপোর্টটা পাইনি। পয়েন্ট করবেন প্লিজ, এগুলো নোট করবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষের জীবনে যে ভয়াবহ রকমের পরিবর্তনগুলো আসে, কিংবা একটা মানুষের জীবনে যে পরিবর্তনটাই আসুক না কেন, সেটার পেছনে সূক্ষ্ম অনেকগুলো কারণ থাকে। হ্যাঁ, সো এই 16 বছরের বাচ্চার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন ওর 2 হাতের ছবি দেখে। বাট আপনাদের প্রত্যেকেরই ওর পুরো এই বিষয়গুলো একটু জানা উচিত, যাতে করে আপনাদের বাচ্চাদের জীবনে এই ঘটনা না ঘটে। এবং একই সাথে বাচ্চা যারা শুনছো, 16 বছর 18 বছর, আমি বাচ্চাই বলবো এদেরকে, একটু জেনে নাও যাতে করে তোমরাও এই ধরনের ভুলটা না করো। হ্যাঁ, মানে বাবার সাথে শেয়ার করার মতো অবস্থা ছিল না, কাকি এদিকে সন্দেহ করছে মার অ্যাবসেন্সের কারণে, যে কারণে ওই ছেলেটার সঙ্গে এক ধরনের একটু তো ভালো লাগা আগে থেকে ছিলই। সো তারপর হচ্ছে আমি ওর সাথে এরকম কন্টিনিউস কথা বলতে থাকি। তারপর এক পর্যায়ে বাবা যায় হচ্ছে সিলেটে। আচ্ছা, তার মনটা অনেক খারাপ থাকে আম্মু মারা যাওয়ার কারণে। সে ওখানে যাওয়ার পর ওইখান থেকে একজন আমার বাবার বন্ধু তাকে ফোন দিয়ে বলে যে তুমি চলে গেছো, তোমার মেয়ে তো এগুলা করতেছে, সম্পর্ক করতেছে একটা ছেলের সাথে। তো বলার পর আমার বাবা আমাকে এবারে তখন কিছুই বলে না, বুঝতে দেয় না বিষয়টা যে বাবা জানে, আসার সাথে সাথে ফোনটা লুকিয়ে ফেলছে। আচ্ছা, তখনই আমি কিছুটা বুঝতে পারছি যে বাবা হয়তো বা জানছে কারো থেকে। আমি তারপরে লুকায়া মানে আমি বুঝতে পারছি যে মোবাইলটা কোথায় রাখতে পারে। আমি নিয়ে সকালে আমার দাদির ঘরে চলে আসি। দাদির ঘরে এসে আমি ওর নাম্বারে বারবার কল দিতে থাকি। তারপর হচ্ছে কল দেওয়ার পর আমি ওকে বলি যে মানে বাবা মনে হয় জানছে সব। বাবা হঠাৎ করে আসার পর
আমাকে বলতেছে যে ফোনটা কোথায়। তাই আমি বলি কি আব্বু ফোন তো সবসময় আমার কাছেই থাকে, এখন ফোন চাইতেছো? তো বলতেছে ফোন দে, ফোন তোর কাছে রাখা যাবে না। ফোন নিয়ে নিছে। নেওয়ার পর হঠাৎ করে আমাকে ঘরে ডাক দিছে বাবা। হ্যাঁ বাবা। মানে মায়ের মৃত্যুর কতদিন পরের ঘটনা এটা? এটা হচ্ছে 3 মাস পরের 3 মাস পরের ঘটনা। ওকে, তারপর ঘরে ডাক দিছে। দেওয়ার পর আমাকে বলতেছে, আর সবচেয়ে বড় একটা কথা আমি একটু বলিনি, সেটা হচ্ছে আমার যে আইডি কার্ডটা, আমি সবসময় হিজাব পরে আইডি কার্ডের ছবি তুলতাম, কিন্তু ওইবার শুধু আমাদের যে স্কুলের যে হেড স্যার সে বসে হিজাব খুলে করতে হবে, এটা বাধ্যতামূলক করছিল। তো আমি হিজাব খুলে তখন আর কি ছবিটা তুলি। তোলার পর মানে ও আমার কাছে ছবিটা চায়, আইডি কার্ডটা চায়, এটা হচ্ছে শাহরিয়ার চায়। চাওয়ার পর আমি দিতে চাই না, যে কারণ আমার তো হিজাব দেওয়া না মাথায়। তো এক পর্যায়ে মানে ও বলে যে তুমি যদি না দাও তাহলে মানে অনেক কনভিন্স করে। তো বললাম, আমি তো উইক ছিলাম, তো বলছে ও রাগ করবে, থাক দিয়ে দিই। তো আমি আইডি কার্ডটা দিয়ে দিছি ওকে। তো আমার বাবা আমাকে বলতেছে, হঠাৎ করেই বলতেছে তোর আইডি কার্ড কোথায়, স্কুলের আইডি কার্ড কোথায়? তা আমি বললাম যে আইডি কার্ড আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিছি। তো বলতেছে ফ্রেন্ডকে দিয়ে দিছিস, চলো ওই ফ্রেন্ডের বাসায় যাবো। তারপর আমি বলতেছি যে না, ওই ফ্রেন্ডের বাসা তো আমি চিনি না। এখন আমাকে বলতেছে যে না চিনিস না বা যেটাই হোক, আমি আইডি কার্ড, কিন্তু আমি তো জানি যে আইডি কার্ডটা হচ্ছে ওর কাছে, আর এটা হয়তো বা বাবাও জানতো, হয়তো বা কোনো না কোনো ভাবে খবর পাইছে। তো আমাকে বলতেছে যে হিজাব ছাড়া আইডি কার্ড তুই কেন আরেকজনকে দিছিস, এটা যদি সে আরেক জায়গায় দেয় তখন কি করবি? আচ্ছা। তারপর আমি বললাম কি যে ও কাউকেই দিবে না। তা বলতেছে আমি জানি না, আইডি কার্ড এই মুহূর্তে নিয়ে আসতে হবে। ওই দিন অনেক মারধর করছে। মারধর করার পর মেজো কাকি বলতেছে আচ্ছা আমি নিজে আইডি কার্ড এনে দেবো। তারপর যখন মারার পর আমি বলছি যে এই আইডি কার্ডটা ওই ছেলের কাছে। বলার পর আমার মেজো কাকি ওই শাহরিয়ার কাছে গেছে, যা বলছে যে বাবা তুমি আইডি কার্ডটা দিয়ে দাও। তো বলতেছে জানতে আইডি কার্ডটা তো আমার কাছে এখন নাই, বাসায় রেখে আসছি আমি। তো বলতেছে যে তুমি যেখানে রেখে আসো না কেন এখনই নিয়ে আসো, আয়শার বাবা আয়শাকে অনেক মারবে না হলে। তো এই কথা বলার পর ও করলো কি যে তো বলতেছে যে আচ্ছা আন্টি আপনি একটু ওয়েট করেন, আমি নিয়ে আসতেছি। তো বাসা থেকে যে নিয়ে আসছে আইডি কার্ডটা নিয়ে আসার পর বলতেছে যে এই কাজ আর কোনোদিনও করবি না, কোনো ছবি কাউকে দিবি না, আর একটা ছেলেকে তো ভুলেও না, যদিও কিছু করে ফেলে এটা নেটে দিয়ে দেয়। তখন আমি অনেক কান্না করি। তখন করবো না বলছি, কিন্তু কন্টিনিউস কিন্তু আছে ওর সাথে আমার। এরপরে তুমি যোগাযোগ করলে কিভাবে? তোমার কাছ থেকে সেলফোন নিয়ে নিয়েছে? হ্যাঁ, ফোন নাম্বার, এই যে স্কুলে দেখা হয়, একই স্কুলে পড়ি আমরা। আচ্ছা, তো তুমি জানালে তোমার বাসায় কি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে? হ্যাঁ আমি জানাইছি। জানানোর পরে ও আমাকে কিছুই বলেনি। তারপর হচ্ছে একদিন ওর সাথে আবার বাবার দেখা হয় রাস্তায়। বলতেছে যে দেখো বাবা তোমাদের বয়স তো এখন অনেক কম, আচ্ছা এরকম কেন করতেছো? যদি তুমি এরকম করো আমি কিন্তু হেড স্যারের কাছে বিচার দিব তোমার নামে, তুমি যদি ওর সাথে আর কোনো রিলেশন রাখো। তখন ও আবার একটু অন্যরকম, মানে ওর কথাবার্তার ভাবভঙ্গি একদম অন্যরকম। ও বলতেছে আচ্ছা আপনি পারলে কিছু করেন, এরকম কথা বলছে। এই বিষয়গুলো তুমি জানলা কোথা থেকে? এই বিষয়গুলো আমি জানছি পরে, হচ্ছে যে আমার চাচি বলছে, আমার ছোট বোন বলছে, আমার বাবা বলছে। বলার পর তারপর হেড স্যারের কাছে গেছে আমার বাবা। যাওয়ার পর হেড স্যার আমার বাবাকে চিনতো। তো বলতেছে তুমি আসছো এখানে, আমার বাবাকে জিজ্ঞাসা করতেছে হেড স্যার। তো বলতেছে যে আপনাদের স্কুলে এই নামে একটা ছেলে আছে, আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করতেছে। এটা তোমার বাবা আমার বাবা বলছে। তো হেড স্যারকে বলতেছে যদি এর পরে এরকম কাজ করে আপনার স্কুলের এই স্টুডেন্ট, তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। তো এই কথা বলার পর হেড স্যার বলছে আচ্ছা ঠিক আছে তুমি রাগারাগি করো না, আমি ব্যাপারটা দেখতেছি। তারপর ওকে ডাইকা নিয়ে আসার পর ওকে বলে যে তোমার বাবা মাকে ডাক দাও। কিন্তু এই ব্যাপারটা নিয়ে হেড স্যার ওর বাবা মার সাথে কিছু বলে না, ও এলাকার বড় ভাই নিয়ে যায়। এগুলো কি ইন দ্য মিন টাইম তোমাকে জানাচ্ছিল যে এরকম করেছে তোমার বাবা? হ্যাঁ, এটা আমি পরে ওর থেকে শুনতে পারছি। এটা কি পুরো ঘটনা ঘটার পরে শুনেছো না ঘটনার মাঝখানে শুনেছো? না আমি ঘটার পরে শুনছি। আচ্ছা, ঘটনার পরে। তারপর হ্যাঁ, এলাকার বড় ভাই নিয়ে যায়। তারপর হচ্ছে এলাকার বড় ভাইকে নিয়ে যায়। তারপরে একদিন ও আমার সাথে সকালে আমাকে দেখার জন্য আসে, সেটা ওর বড় বোন জানতে পারে। তো ওর বড় বোন জানার পর ওকে অনেক মারধর করে। মারার পর 2-3 দিন এমনি কানেকশন ভালো থাকে, এর পরের দিন আমাকে না করে দেয় 2-3 দিন পর, যে আমি রিলেশন রাখতে পারবো না তোমার সাথে। আচ্ছা। তো আমি বলছি যে কেন? তো বলতেছে যে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা হইতেছে। এটা ও নিজে এসে বলে নাই, ওর এক ফ্রেন্ডকে দিয়ে আমাকে বলাইছে ব্যাপারটা। তো
তারপর বলানোর পর আমি তো বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি পরে আমি নিজের মানে মেন্টালি আমি একদম অন্যরকম হয়ে যাই। মানে এটা বলার পরে হ্যাঁ, কিন্তু ও আমার নাম নিয়ে অনেকবার মানে ব্যঙ্গ করছে, ওর ফ্রেন্ড সার্কেল আমাকে এমনকি আমাকে অনেক কথা বলছে রাস্তার মধ্যে, অনেক আই মিন ইফটিজিং করতো। এমনকি ওর যন্ত্রটা আমি নেকাবও পরে কয়েকদিন চলছি। তখন ভাবলাম যে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। তখন এর মধ্যে কিন্তু মানসিক যে একটা অশান্তি এটা ছিল আমার ভিতরে। আচ্ছা, আর হচ্ছে ক্লাস 7 আমি যে ছোটবেলার কথা বললাম যে আমি একটু অ্যাপিউজড হই ছোটবেলায়, সেই ঘটনাটা আমি ক্লাস 7 আমার দাদির কাছে জানাই। আচ্ছা। আর সেটা হচ্ছে লাইফ ওকে যে সাবধান ইন্ডিয়া, এটার ভিতর এরকম একটা কাহিনী দেখাইতেছিল। রাইট। তো তখন আমার কাছে ভিতরে আমার মনে হলো যে আমার সাথে তো সেম কাহিনী হয়েছে, সেম কাহিনী তো আমার হয়েছে। তখন আমার মনে হতেছিল আমি যদি এখন কারোর কাছে না বলি, আমি মনে হয় হয়তো বা আমি আর থাকতে পারতেছি না, বিষয়টা আমার ভিতরে রেখা। আচ্ছা। তারপর হচ্ছে এই কথা বলার পর তুমি এক পর্যায়ে বলে দাও। হ্যাঁ, বলে দিছি। বলে দেওয়ার পর আমার দাদি আমাকে বলতেছে যে তাহলে এই কথাটা তুমি এতদিন আমাকে কেন বলো নাই? তাই আমি বলছি যে এতদিন বলি নাই, বললে হয়তো বা তোমরা বিশ্বাস করতে না, বা আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে। দাদি ভাবছে যে এটা মনে হয় রিসেন্টলির ঘটনা, সেটা বুঝতে পারি না সেটা অনেক আগের ঘটনা। আচ্ছা। সেটা আমার ফুপ্পির কাছে বলছে। আমার ফুপ্পি তখন আবার মানে আমার ফুপ্পি কাউকে বলেনি, সে তার ভিতরে নিছে যে। তারপর আমার ফুপ্পি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা তোমার কত বছর আগের ঘটনা? তাও বলছে আমি অনেক ছোটকালের ঘটনা এটা। তারপর আবার ফুপ্পি বলছে আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও, জীবনে এরকম হয় ছোটকালে, এগুলো নিয়ে তুমি কষ্ট পাও না। বুঝানোর পর তারপর ফাইনাল এক্সাম দিলাম, দিয়ে 8-এ যখন উঠি, 8-এর প্রথম সাময়িক পরীক্ষায় আমার ভালো রেজাল্ট করি একটা। আচ্ছা। তো যখন দ্বিতীয় সাময়িক দিব, তখন আমার ফুফাতো ভাইয়ের একটা ফ্রেন্ড আছে। তো আমার ফুফাতো ভাই সবসময় দেখতো আমি মন মরা থাকতাম, ওই একটা ব্যাপার নিয়ে সবসময় মানে গোমরা করে বসে থাকতাম। তখন সে বলে যে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সো তুমি ওর সাথে রিলেশন করে দেখতে পারো। আচ্ছা। তারপরে হচ্ছে তো বলতেছে আমি একবার রিলেশন করে অনেক কষ্ট পাইছি, এখন আর ওইরকম কষ্ট পাইতে চাই না আমি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলে তো দেখতে পারো, কথা বলে দেখো ফোনে। তো একদিন কথা বলছি ওই ফোনে, যে ফোনে শাহরিয়ার সাথে কথা বলছিলাম, ঠিক ওই ফোনে। শাহরিয়ার কি ওই সময়টাতে কোনো চেষ্টা করেনি তোমার সঙ্গে? কোনো চেষ্টা করেনি। আচ্ছা, ওকে। আমি চাইছি যে শাহরিয়ারের জায়গাটা ওরকে দিয়ে কভার করার জন্য, মানে শাহরিয়ার কথা যাতে আমার মনে না আসে। ওকে আমি বলছি যে আমি এরকম একটা রিলেশন করছিলাম, ও আমাকে ছেড়ে দিছে। বলার পর ও বলছে যে আচ্ছা সমস্যা নেই, এগুলো হয়, এরকম সেরকম বলছে। তো একদিন আমি ওকে ফাইজলামি করে কথাটা বলছি, এক্স্যাক্টলি আমি ওকে একটা পরীক্ষা করার জন্য, আসলে কি আমাকে পছন্দ করে কিনা বা ভালোবাসে কিনা। আমি বলছি কি একটা রুমাল দিয়ে বলছি, ওটার মধ্যে লেখা ছিল আমার একটা ফ্রেন্ডের নাম লেখা ছিল। আমি বলছি কি আমার একটা ফ্রেন্ড আপনাকে অনেক পছন্দ করছে। ও ওই রুমালটা পাওয়ার পর আমাকে বলে যে তুমি আমাকে আর ফোন দিও না। তাই আমি বলছি কেন ফোন দিব না? বলতেছে যে তুমি তোমার ফ্রেন্ড আমাকে পছন্দ করে, সেটা তুমি আমাকে লেখা দিছো, তাহলে তোমার সাথে অলরেডি আমার কথাবার্তা চলতেছে, তুমি কোন মস্তিষ্কে মানে আমার কাছে এটা দিছো, তার মানে তোমার সাথে আমার রিলেশন করা লাগবে না। আর এর আগেও আমি অনেক শুনছি যে এই ছেলেটা মানে যার কথা এখন বলতেছি, সে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে। তো তারপর এইটা আমি রিলেশনের পরে শুনতে পারি। শোনার পর তারপরে আমি মনে মনে ভাবি যে এক হিসেবে ঠিকই আছে, রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, ভালো হয়েছে। এইটা যখন আমি জিএসসি এক্সাম দিব, জিএসসি তখন কিন্তু অলরেডি শেষ। সেটাও আমার বাবা জানা ফেলে। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল হিমেল। ওকে। আমি জিএসসি এক্সাম দিই, এর ম্যাথ এক্সামের সময় ওই যে শাহরিয়ার যে, ও আমার এক ফ্রেন্ডের কাছে আমাকে ম্যাথের সাজেশন দিয়ে যায়। বলো তারপর হচ্ছে ও সাজেশন দিয়ে যায়। তো তখন আর কি আমি সবাইকে বলি যে আমার যে চাচি, তার কাছে আমি সবকিছু শেয়ার করি। তাকে আমি বলি যে কাকি ও তো আমাকে সাজেশন দিয়ে গেছে। তো বলছে দিয়ে গেছে তো সাজেশন অনুযায়ী অঙ্ক করো, এত কিছু ভাবার তো দরকার নেই। তো এই কথা বলার পর আমি হচ্ছে মানে তখন একটু ভাবতে থাকি যে হয়তো বা এখন আমাকে পছন্দ করে। তো যখন আমি 9-এ উঠি, 9-এ ওঠার পর আমি ফেসবুক আইডি খুলি ফার্স্ট। তখন খোলার পর কিভাবে মানে ওর একটা ফ্রেন্ডের সাথে আমার আবার ফেসবুকে কানেক্ট হয়। মানে নিজের নাম দিয়ে খুলেছিলে না ফেক আইডি খুলেছিলে? ফেক আইডি খুলেছিলাম। আচ্ছা। তো হচ্ছে তারপর বলার পর আমি পরিচয় দিই, আমি হচ্ছে আয়েশা। তো বলে ও তুমি ওই আয়েশা যে শাহরিয়ার সাথে রিলেশন ছিল ফার্স্ট? তো বলে হ্যাঁ। তো বলতেছে যে তারপর
উনি কি করে এটা শাহরিয়ার কাছে যা বলে দেয় যে ওর তো ফেসবুক আইডি আছে। তো ও ওইখান থেকে আবার লিঙ্ক আপ পায় যে তাইলে তো রিলেশন করা যাবে। আচ্ছা। ও তখন আমাকে রিকোয়েস্ট পাঠায়, কিন্তু আমি চিনি না। তো না চেনার পর আমাকে ওর ফ্রেন্ড আবার আমাকে বলে তোমাকে তো রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি ইচ্ছা করে বলবো বা আনফরচুনেটলি বলবো, মানে একটু তো উইকনেস ছিল। তো তারপর আমি একসেপ্ট করি, করার পর কথা বলি। তখন ফার্স্ট টাইমে বলতেছি কে আপনি, তারপর আমি কিন্তু চিনি যেটা ও, কিন্তু তারপর আমি জিজ্ঞাসা করতেছি কে আপনি। তো বলতেছে যে আমি হচ্ছে এরকম আমি শাহরিয়ার। তারপর বলতেছে আপনি কেন, আমি বলতেছি আপনি কেন আমাকে মেসেজ দিচ্ছেন, আমি আপনাকে ব্লক করে দিব। তো বলতেছে তো আমি জানি তুমি আমাকে ব্লক করবা না, এরকম বলতেছে। আচ্ছা। তাও বলার পর এরকম কথা বলতেছি ও আমার সাথে মানে আগের মতো অনেক সুন্দর বিহেভ করতেছে। তো আমি হয়ে যাই, ওর প্রতি একটু উইক হয়ে যায়। হ্যাঁ। তো কিন্তু তখন আমি হ্যাঁ বলি নাই। একদিন আমি সকালে আমার বাবার ফোন দিয়ে আমি ফেসবুকটা চালাইতাম। আচ্ছা। তো ফেসবুক কিন্তু আমার বাবা জানতো না যে আমি ফেসবুক চালাইতাম। তবে একদিন টাইপ করতেছি, আমার বাবা যে ঘুম থেকে উঠে, আমাদের তো একটা রুম আমরা শেয়ার করে ঘুমাই, আমরা খাটে ঘুমাই, বাবা নিচে ঘুমায় আম্মু মারা যাওয়ার পরে। আর এর মাঝখানে একটা কথা বলা, এইটা হচ্ছে আমার দাদু মারা যায় এই কারণে। আর আমাদের যতটুকু জায়গা এর অর্ধেক বিক্রি করে দেয়, আমার দাদির রুমটাও পড়ে যায়, এই জন্য আমাদের এক রুমে থাকতে হয় আর কি। বাবা দেখে ফেলে যে আমি টাইপ করতেছি, উনি যে পিছন দিক দিয়ে তাকায় আছে, আমি আর এটা দেখিনি। তো উঠেই কি করলো, মারার পর উনি ফেসবুকে সবকিছু আর কি দেখতেছে। আর শাহরিয়ার তখন আবার ছবি পাঠাইতেছে, আমি বলিলেই ছবি পাঠাইতে, তারপরে ছবি পাঠাইতেছে। মাই গুডনেস। ছবি বলতে কি কোন ধরনের অশ্লীল ছবি বা কোনো কিছু? না, ওর ছবিও পাঠাইতেছে। আচ্ছা। তো পাঠাইতেছে, আব্বু ওকে আগে থেকে চিনে। তো আব্বু আমাকে বলতেছে ও আচ্ছা, এখন তুমি আবার ওর সাথে শুরু করে দিছো। কিন্তু তখন আমার কিছু না, আমার মানে একটা মাথায় ছিল যে আমি আর ওর সাথে রিলেশন করব না, কথা বলি ঠিক আছে, রিলেশন করব না। আমি তোমাকে আর কোনো কিছু জিজ্ঞেসই করে না, এক কথায় যে তুমি ওর সাথে রিলেশন করতেছো। তা আমি বাবাকে বলতেছি পর্যন্ত যে বাবা আমি ওর সাথে কোনো রিলেশন নাই, ও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, আমি একসেপ্ট করছি, সেই হিসেবে কথা বলতেছি। আমি তখন আমার ভিতরে একটা জিদ ঢুকছে যে আমি কিছু করি নাই, তারপরও এই দোষ হইতেছে, তাহলে আমি হ্যাঁ বলে দিব। আমার বাবা বললো কি যে তোকে ছেড়ে চলে যাব, আমাকে বলতেছে যে তোকে ছেড়ে চলে যাবো, আমার ছোট বোনটাকে নিয়ে যশোরে চলে গেল। যশোর চলে যাবার, এটা হচ্ছে আমার ফুপ্পির বাসা, ছোট ফুপ্পির বাসা চলে গেছে। যাওয়ার পর আমি তো বাসায় একা। তো তখন আমি আবার করি কি, আমার বাবার যে টাকা থেকে আমি 500 টাকা নিয়ে রাখি। 500 টাকা মানে অজান্তে আমি চুরি করা। হ্যাঁ, আমি চুরি করি, মানে এই হিসেবে চুরি করি যে আমি ওর সাথে ঘুরতে যাব আর সেটা আমার লাগবে। 500 টাকা নেওয়ার পর আমি করি কি, ওর মধ্যে ওরে ফোন দিই। এটা হচ্ছে দিয়ে হলো আমার চাচির ফোন থেকে। মানে মার খাওয়ার পরে তুমি ফোন দিলা? হ্যাঁ, ফোন দিই আমি ওকে। তো কিন্তু বাবা যে তোমাকে এতটা মানলো, বা তোমাকে ওই ভয়টা কাজ করতেছিল না যে পরবর্তীতে কি হবে না হবে, নাকি তোমার কাছে মনে হচ্ছিল যে ওটা কোনো ব্যাপারই না, আমি জাস্ট যোগাযোগ করব? হ্যাঁ, আমার কাছে আমার একটা জিদ, আমার অকারণে মারছে। অ্যানাদার পয়েন্ট, দিস ইজ সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওর মধ্যে একটা জেদ তৈরি হয়েছে। জেদটা কি ছিল? যেটা ছিল হচ্ছে আমাকে মারছে, অকারণে মারছে, এখন আমি ওইটাই করব, যেটার জন্য আমাকে মারছে ওইটাই আমি করব। খুব সরল একটা অঙ্ক, মানে যেটা হয় মানুষের মধ্যে আর কি। আপনি কাউকে যদি দোষারোপ করেন যে এটা তোমার দোষ, এটা তোমার দোষ, এবং সে যদি দোষীটা না হয় এবং সে যদি শাস্তি পেয়ে যায় এটার ব্যাপারে, তখন সে অনেক বেশি ডেসপারেট হয়ে যায়। অ্যান্ড দ্যাটস রিয়েলি ডেসপারেটনেস। যদি আপনাদের লাইফে কখনো আপনারা দেখে থাকেন এরকম ডেসপারেট কারো ক্ষেত্রে, তখন পর্যন্ত তুমি হাতে কোনো আঁচড় দাওনি, তখনও আসেনি। দ্য স্টোরি ইজ ভেরি লং, কিন্তু আমরা অনেক প্রেসাইজ করবো এই পর্যায়ে এসে। বিশেষ করে আমি ওর দুটো হাতের ছবি দেখার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করছি, যে ওর দুটো হাতে কি হয়েছে। আপনারা যদি আসেন, এই প্রত্যেকটা কাজই তো তোমার নিজের হাতে করা, রাইট? এই ছবিটা আপনাদের দেখা উচিত। আপনারা আমার পার্সোনাল পেজে আসলে এই ছবিটা দেখতে পারবেন, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kebria.rj। পেজটাতে আসলে লাইক বাটনে অবশ্যই ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন, ওখানে ছবিটা দেয়া আছে। বলো। তারপর হচ্ছে কথা বলার পর আমি ওর সাথে দেখা করি। দেখা করার পর ওকে আমি একটা কথা বলি, আপনি কি আগের মতো করবেন, মানে আগের মতো কি আমাকে ছেড়ে চলে যাবেন? যদি আপনি এরকম করেন তাহলে বলে দেন, আমি আর রিলেশনের দিকে আগাবো না। আর যদি আপনি থাকেন তাহলে আমার যত কষ্টই হোক না কেন, আমি আপনার সাথে থাকবো। আমি এই কথা বলছি। তো এই কথা বলার পর ও আমাকে বলছে যে না, আগের মতো আমি করবো না।
আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি, আমাকে বলতেছে। তখন ও ইন্টারে উঠছে। আমাকে এই কথা বলার পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন থেকে ওর সাথে আমার রিলেশন শুরু হয়। তো আমার বাবা তো আসে না, বাবা ওইখানেই থাকে, 5-6 দিন ওইখানেই ছিল, বাসায় আসছে। আসার পর আমার ফুপিরা অনেক বুঝাইছে আমাকে যে তুই তোর বাবাকে বল তুই এগুলো সব বাদ দিয়ে দিছিস। তো আমি বলি যে আমি সব বাদ দিয়ে দিছি, বাবাকে বলি। তো মানে বলি আর বাবা জানতে পারে যে আমি ওই ছেলের সাথে আমার রিলেশন আছে, আবার মারে। আবার বলি যে না নাই, তখন বিশেষ করে কয়েকদিন ঠিক থাকে, আবার এরকম রিলেশন আগায় যেতে থাকে, বাবা জানতে পারে। একদিন আর আমার একটা অভ্যাস ছিল, আমি হুটহাট বের হয়ে যেতাম বাসা থেকে। হ্যাঁ, কেন বেরোতে? বাসা থেকে বের হতাম ঘুরতে যাব। তো অনেক সময় দেখা যেত ও আমার সাথে যেত না, আমি একা একা ঘুরতাম। আবার দেখা যেত ও আমার সাথে থাকতো। আচ্ছা। তো এরকম হুটহাট বের হয়ে যেতাম, বাবার কাছে কানে যেত। আর বাসায় আসতাম বাবার ভয়ে দেখা যেত বাসায় আসতাম না, এরকম দেখা যেত। তারপর আমার কাকিরা খুঁজে বাবাকে রিকোয়েস্ট করে যে তুমি ওকে মাইরো না, কিন্তু মারতো, বাসায় আসার পর মারতো। তারপরে এমন অনেক দিন গেছে যে শাহরিয়ারা আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসছে বাসায়, এরকম। তারপর হচ্ছে একদিন বাবা মানে আমি বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর বাবা ওই দিন অনেক তাড়াতাড়ি এসে পড়ে। আসে শুনে আমি বাসা থেকে বের হয়ে গেছে, আমিও বাসায় আসবো, আসে শুনে বাবা আসছে। আমি বাসায় ঢোকার পরে আবার বের হয়ে চলে যাই, যে কারণ আমাকে তো মারবে। তখন আমি করি কি, ওর সাথে যোগাযোগ করি। তখন আমার ফোন থাকে, আমি লুকায় ফোন ইউজ করি। ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর বল দিই যে আপনি কোথায় আছেন। তখন ও আমাকে বলে আমি এরকম জায়গায় আছি। তো আমি বলি কি আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ইয়াতে আসেন, আমাদের ওইখানে কি জানি বল ইসিবিতে আসেন। আমি আমার ফুপাতো ভাইয়ের সাথে আমি ইয়াতে চলে যাবো, ফুপিদের বাসায়। আচ্ছা। তো আমি আমার ফুপাতো ভাইকে খবর দিয়ে আনি যে ভাইয়া আপনি এখানে আসেন, আমি আপনার সাথে চলে যাব। এর মধ্যে আমার ফুপাতো ভাইয়ের কাছে আবার আমার বাবা কল দেয়, কল দিয়ে বলে যে তোর সাথে মনে হয় দেখা করতে গেছে, কারণ আমি আমার ওই ভাইয়ের সাথে অনেক ক্লোজ ছিলাম। তো বলতেছে যে ও যদি আসে তাহলে ওই ছেলে সহ ওকে আটকে রাখবি। এটা কে বলেছে? আপনার বাবা? এটা আমার বাবা বলছে। তো আমার যে ভাইয়া, ফুপাতো ভাই, সে আমাকে বলে না কথাটা যে ওকে আর তোমাকে আটকে রাখতে বলছে। তা আমি আবার বলছি কি, আমাকে বলতেছি কি ওকে ডাক দাও, শাহরিয়ারকে ডাক দাও, আমার ভাইয়া বলতেছে। তো আমি বলতেছি ওকে কেন ডাক দেওয়া লাগবে, আর সবচেয়ে বড় কথা আমার শাহরিয়ার আমার ফ্যামিলির কাউকেই দেখতে পারে না। তো বলতেছে যে না আমি তোমার ভাইয়ের সাথে কেন দেখা করব, আমার কোনো দরকার নেই, আমি তুমি বলছো আমাকে পৌঁছায় দেওয়ার জন্য, আমি পৌঁছায় দিছি, এবার তুমি চলে যাও। আচ্ছা। তো আমি বলছি যে আসেন, ডাকতেছে হয়তো বা কোনো কারণ আছে। তারপর ডাকার পর ও গেল, যাওয়ার পর ওকে বলতেছে যে এইভাবে বের হয়ে যায় তোমার জন্য। এই কথা বলতে বলতে দেখি আসে পড়ছে আমার বাবা সাইকেল নিয়ে। আসার পর ওকে যে বলতেছে যে তুমি যে ওর সাথে রিলেশন করতেছো, সম্পর্ক যে আছে, ওকে বিয়ে করবা তুমি? ছেলেটাকে বলছে? হ্যাঁ, ছেলেটাকে বলতেছে। তখন কিছুই বলে না, হ্যাঁও বলে না, নাও বলে না। এই যে আমার বাবা ওকে জিজ্ঞাসা করতেছে যে বলো হ্যাঁ বা না। যখন ওই হ্যাঁ বলছে তখন বলছে তাহলে বিয়ে করলে এখনই বিয়ে করে এখনই নিয়ে যেতে হবে, এখন কি খাওয়াবা কি করবা সেটা জানি না, এখনই নিয়ে যেতে হবে। তুমি তখন কোন ক্লাসে? আমি তখন ক্লাস 9-এ। ক্লাস 9-এ। আর ও তখন তোমার চেয়ে 2 বছরের বড়? হ্যাঁ, 3 বছর। ইন্টারে উঠছে। ওকে। এই মাত্র কয়দিন আগের ঘটনা এটা? হ্যাঁ। তারপরে ও আবার বলতেছে যে আমি এখন কিভাবে নিয়ে যাব। আমি আবার শাহরিয়ারকে বলতেছি যে ওকে না করে, আমার বাবাকে না করে দেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। ইন দ্য মিন টাইম ওর ফ্যামিলির সঙ্গে কি তোমার বাবা কি ওকে নিয়ে কখনো কমপ্লেন দিয়েছে? না না, তোমার ফ্যামিলি থেকে কেউ কমপ্লেন দিয়েছে? কমপ্লেন দেয়নি। ওকে, বলো। তারপর হচ্ছে কিন্তু ওর ফ্যামিলি জানতো, মানে লোক মুখে আর কি শুনছে যে এরকম এরকম। আচ্ছা, ওর ফ্যামিলি থেকে কেউ তোমাদের সঙ্গে যোগাযোগ করেনি? বলেনি। ঠিক আছে। তো আমার বাবা করলো কি ওকে অনেক মারছে, আর আমি ঠেকাতে গেছি, তখন আমাকেও মারছে। মারার পর বলতেছে যে ওকে শাহরিয়ারকে বলতেছে তুই কিছু বলবি না, আচ্ছা তোকে পুলিশের কাছে নিয়ে যাব। পুলিশের কাছে নিয়ে গেল, ওর বাসায় ফোন দিছে। পুলিশের কাছে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছিল ওই দিন। বাবার কাছে বাবা ফোন দিছে ওর বাসায়, ওর বাবার কাছে ফোন দিছে। দেওয়ার পর বলতেছে যে আপনার ছেলে এরকম এরকম করছে, মানে বলার পর ওর বাবা আবার বলতেছে শাহরিয়ার নামে আমার কোনো ছেলে নেই। এই কথা বলার পর আমার বাবা আরো বেশি সুযোগ পাইছে, মানে জিনিসটা যে তাহলে ওর একটা কিছু করা যাবে, যেহেতু বাবা মাই চাইতেছে না। তখন আবার ওকে বলতেছে যে তুই কেমন ছেলে যে তোর বাবা মাই তোর পরিচয় দিতে চাইতেছে না। ওকে। এর মানে এই ঘটনার আগে কিন্তু ওর সাথে আমার অনৈতিক সম্পর্কটা আমরা করি আর কি, এর আগে। এটা হচ্ছে এর আগের ঘটনা। এটা কি তোমাদের মধ্যে মিউচুয়ালি ছিল বিষয়টা, নাকি কোনোভাবে কোনো ঘটনাতে প্রসঙ্গে হয়ে গেছে? হ্যাঁ, এটা প্রসঙ্গে হয়ে গেছে। আচ্ছা।
তারপর হচ্ছে ওই ও কিন্তু নিয়ে তুমি যায়। তো খুবই একটা ট্রেডিশনাল ফ্যামিলিতে বড় হয়েছো, খুব কনজারভেটিভ একটা ফ্যামিলিতে জি। বড় হয়েছো, এবং তোমাকে দেখেও সেটা মনে হয় ইসলামী নিয়ম কানুন সবকিছু মানো তুমি। তুমি কি জানতা না যে এই ধরনের একটা সম্পর্কে বিয়ের আগে জড়িয়ে যাওয়া এটা একটা চরম অন্যায় কাজ? অবশ্যই জানতাম, কিন্তু আসলে তখন মাথার ভিতরে যে কি ছিল জিনিসটা আসলে বুঝতে পারিনি। ওকে, তারপর হচ্ছে নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে নিয়ে যায়। যাওয়ার পর যে হচ্ছে ওসি, ক্যান্টনমেন্টের যে ওসি, সে বলে যে ওকে ফার্স্টে ডাক দেয়। ডাক দেওয়ার পর ও একটা রুলার নেয়, রুলার নিয়ে পাটার মধ্যে একটা বাড়ি দেয় ওর। হ্যাঁ, তোমাদের ওর সামনে পা- এটা হচ্ছে? হ্যাঁ, আমার সামনে এটা হইতেছে। তো বাড়ি দেওয়ার পর আমি সাথে সাথে দাঁড়ায় যাই, দাঁড়ায় বলি যে ওকে মাইরেন না, আমার বাবা